আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আজকে ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর লুপ এবং কন্ডিশনাল প্রবলেমের এভরিথিং সলভ করে ফেলবো। অ্যান্ড আজকে ক্লাসটা করার পরে ধরতে গেলে তোমরা অনেকটা আগায় যাবা এরকম অধ্যায়ের এই প্রবলেমগুলো সলভ করতে গেলে। আর আশা করা যায় তোমরা প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করতে পারবা। প্রত্যেকটা সিকিউ নিয়ে তোমাদের মাথায় একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। ঠিক আছে, আজকে ক্লাসটা হচ্ছে পপুলার সি প্রোগ্রামিং এর লেকচার 2। এই লেকচার আমি কি করব, কন্ডিশনাল এবং লুপ। চলো ক্লাসটা আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম? লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে পরীক্ষায় আসা তোমাদের সমস্যাগুলো মেইনলি কয় ধরনের হয়? 3টা ধরনের, তাই তো? যে একটা হচ্ছে সরল অনুক্রম বা হচ্ছে একটু লিনিয়ার প্রবলেমগুলো, জাস্ট একটা সূত্র বসাইলেই হয়ে যায়। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে তোমাদের সিদ্ধান্ত বা নির্বাচন। এটাকে বেসিক্যালি আমরা কন্ডিশনাল প্রবলেম বলি। এটাকে কি বলি? এটাকে আমরা কন্ডিশনাল প্রবলেম বলি। ঠিক আছে, আর এই লাস্টেরটা হচ্ছে তোমার পুনরাবৃত্তি বা রিপিটেশন, বা এটাই হচ্ছে আমাদের লুপ প্রবলেম। ওকে, তো লুপে যাই তোমরা সবাই বেশি নার্ভাস ফিল করো। আজকে ক্লাসে আমরা লুপটা শুরু করবো। আজকে ক্লাসে তোমরা যদি লুপে ভালো মতো বুঝো, লুপে কিছুতে আটকাবে না ভাই, বিশ্বাস করো। তো চলো শুরু করা যাক। এখন আসি যে আমরা প্রথমে যেটা করবো, যে টাইপ 2 বা কন্ডিশনাল প্রবলেম। কন্ডিশনাল প্রবলেম আসলে বেশ ইজি। এখানে কি বুঝতে হবে তোমাদের, যে মাঝখানে একটা পর্যায়ে যে আমরা ডিসিশন নিব, ডিসিশনটা ভালো মতো বুঝতে পারলেই হয়ে যাবে। ধরো এই যে প্রবলেমটা দিছে, প্রবলেম দিয়ে আমরা শেষ প্রবলেমটার টাইপটা দেখবো, কারণ নাহলে আমি তোমাদের বলতে দেবো, তোমরা প্রপারলি বুঝবা না। চলো আগে দেখবো আমরা কি, আগে দেখবো আমরা ফ্লো চার্ট, তারপর দেখবো অ্যালগোরিদম। আর ফ্লো চার্ট অ্যালগোরিদম তোমাদের বলে রাখি, ফ্লো চার্ট অ্যালগোরিদম কিন্তু আসলে প্রত্যেকটা প্রবলেমে দেখাবো না, ইম্পর্টেন্টগুলো দেখাবো। অ্যান্ড আসলে প্রোগ্রামের লজিকটা বুঝে তোমরা ফ্লো চার্টের অ্যালগোরিদম নিজেরাই করতে পারবা। যদি না করতে পারো লেট মি নো। ওকে, পারবা, আমি যেটুকু বিশ্বাস করি যে তোমাদের আমি শিখাই দিলে তোমরা পারবা। আচ্ছা আসো, 3টি সংখ্যার ইনপুট নাও এবং বড় সংখ্যাটি আউটপুটে প্রকাশ করো। ধরো আমরা 3টি সংখ্যা ইনপুট নিব, আমরা এই একটাকে ধরলাম এ, একটাকে ধরলাম বি, একটাকে ধরলাম সি। এই এবিসি নিয়ে আমরা কাজ করবো। ওকে, এখন তাহলে আমরা কয়টা ইনপুট নিব? 3টা সংখ্যা ইনপুট নেব। তাহলে কি আমাদের প্রথমে কি করতে হবে? প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, স্টার্ট। ওকে, স্টার্ট করলাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের ইনপুট নিতে হবে, তাই তো? সো তাহলে ইনপুট এ বি সি, ইনপুট এ বি সি গেল, ইনপুট এ বি সি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কি সেই লজিকে যাইতে হবে যে কোন সংখ্যাটা বড়, এটা আমাদের আস্তে আস্তে নির্ণয় করতে হবে, তাই না? চলো এক কাজ করি, এখানে না করে এখানে আসি। হ্যাঁ, এবার আসো, আমাদের কি নির্ণয় করতে হবে যে কোন সংখ্যাটা বড়? আমরা প্রথমে নির্ণয় করতে যাব যে ইজ এ গ্রেটার দেন বি। এ কি বি এর থেকে বড়? মানে আমরা যে প্রথম সংখ্যাটা ইনপুট নিচ্ছি সেটা কি দ্বিতীয় সংখ্যার থেকে বড়? আচ্ছা, এটা আনসার কি কি আসতে পারে বলো তো? ইয়েস আসতে পারে অথবা নো আসতে পারে, তাই না? এটা এর থেকে বি, এ বি এর থেকে বড় হইতে পারে, নাও হইতে পারে। এখন এই যে ডায়মন্ড যে চিহ্নটা ইউজ করছি, এটা লাস্ট ক্লাসে যে তোমাদের ফ্লো চার্টের একটা টেবিল পড়াছিলাম, ওখানে এটা কি ছিল? এটা সিদ্ধান্ত সুযোগ ছিল। আমি তোমাদের বলছিলাম যে এটা কন্ডিশনাল প্রবলেমে আসবে অথবা ইফের ক্ষেত্রে যেগুলো আমরা ইউজ করবো তখন আসবে। ঠিক এখানে আমরা দেখতেছি যে ওটা কীভাবে ইউজ হচ্ছে, তাই তো? তাহলে এখানে দুইটা আনসার বেরোবে, ইয়েস অথবা নো। এখন ধরো এ আসলে বি এর থেকে বড়, তার মানে কি এখানে আসবে? এখানে এসে কি হবে? এবার আমি দেখবো যখন এ বি এর থেকেও বড়, তখন আমি জাস্ট আরেকটা চেক করবো যে এ কি সি এর থেকে বড় কিনা। যদি তাই হয় তাহলে এ কি, এ দুইজন থেকে বড়, অতএব এ ইজ লার্জেস্ট। এটা আমি প্রিন্ট করে দিব। ঠিক আছে, এটা আমি কি করব? এটা আমি প্রিন্ট করে ফেলবো। ওকে, আচ্ছা এবার আসো যে না, এ সি এর থেকে বড় না, এ বি এর থেকে বড় কিন্তু এ সি এর থেকে বড় না, তখন আমি একদম প্রিন্ট করে দিব সি ইজ লার্জেস্ট। এটা কিভাবে করতেছি বুঝাচ্ছি, চলো দেখো। আচ্ছা এটা তো প্রপারলি হয় নাই। হ্যাঁ, এইরকম এরকম এরকম, ঠিক আছে। দেখো আমি 3টা সংখ্যা ইনপুট দিলাম, 5 4 7। এই যে প্রথম সংখ্যাটা এ, এই এ 4-এর থেকে বড়, ঠিক আছে, কিন্তু এ আবার সি এর থেকে ছোট। এখন এই সংখ্যাটা যদি এটার থেকে বড় হয় আর এর থেকে ছোট হয়, তার মানে কি এটা সবচেয়ে বড় না? তো এটাই কিন্তু এখানে হয়েছে যে 5 4-এর থেকে বড় কিন্তু আবার 5 7-এর থেকে ছোট, তার মানে কি 7 সবচেয়ে বড়, রাইট? এই কাহিনীটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে হয়েছে। আচ্ছা এবার আসো যে না, এ আসলে বি এর থেকে বড় না, তখন আমি আসবো যে বি সি এর থেকে বড় কিনা। এই যে ডায়মন্ড মানেই তোমার ইয়েস আর নোতে আনসার আসবে। আচ্ছা ধরো ইয়েস, বি সি এর থেকে বড়, তাহলে তুমি দিবা ওকে বি ইজ লার্জেস্ট, বি ইজ লার্জেস্ট। আর যদি নো হয়,
নো মানে তোমার সি ইজ লার্জেস্ট। আচ্ছা এখানে একটা ওই যে কি বলে একটা গোল ইউজ করি, হ্যাঁ এরকম ইউজ করি না, ওয়েট আগেরটাই ঠিক ছিল। হ্যাঁ এবার আসি, এই কটা হয়ে গেছে, এখন লাস্টের গুলো এসে সব কটা এসে আবার একটা গোলের সাথে মিলবে। ধরো এইটাকে আসলে এইভাবে না এনে এইটাকে আগে এর সাথে যোগ করে দিই, অ্যান্ড তারপর তোমার হচ্ছে এখানে একটা গোল নিয়ে আসি, এখানে লাস্টে এসে এন্ড। বুঝছো? এই এই যে গোলগুলো হচ্ছে তোমার কি ওই যে মাঝখানে যে আমরা একদম প্রপার সার্কেল দেখছিলাম, ওগুলো কি ওগুলো সংযোগ চিহ্ন হিসেবে ইউজ হয়। ধরো এই যে এটার সাথে যেটা সংযোগ দিব, এটা তো খালি একদিক দিয়ে সংযোগ হয়, যেমন ভালো মতো সংযোগ দেওয়ার জন্য আমি একটা গোল ইউজ করলাম, ওকে। আর এই যে লাস্টে যেটা কি সংযোগটা আনা একটা মানে সবগুলো মিলাই তো আমার প্রোগ্রামটা শেষ হবে, তো এন্ড এক জায়গায় আমি লিখবো, সবগুলো সংযোগ করানোর জন্য আমার কয়েকটা সংযোগ চিহ্ন ইউজ করলাম। আর এখন ব্যাক করে আসছে, মানে তোমাদের এখানে যেটা প্রপারলি বুঝতে হবে যে এই যে তিনটা যে আমি ডায়মন্ড চিহ্ন দেখছি এই তিনটা তোমার বুঝতে হবে। যে ধরো এই প্রথমটা দেখি যে 7 8 ধরো হচ্ছে 7 6 5, যে এ কি বিয়ের থেকে বড়, এই 7 কি 6 থেকে বড়, হ্যাঁ 7 কি 5 থেকে বড়, হ্যাঁ তার মানে 7 হচ্ছে লার্জেস্ট। আচ্ছা এবার আসো যে ওই মাঝেরটা যে এ থেকে বিয়ের থেকে বড়, হ্যাঁ কিন্তু এ থেকে সি এর থেকে ছোট না, তার মানে কি লাস্টেরটা লার্জেস্ট। আচ্ছা এবার এর থেকে বিয়ের থেকে বড়, ধরো 3 4, না এই এ বিয়ের থেকে বড় না, ঠিক আছে। এবার বি আসবো, যে বি কি সি এর থেকে বড়, যদি 2 হয় তাহলে কি বি সি এর থেকে বড়, তখন আমি কি লিখবো, তখন আমি লিখবো বি ইজ লার্জেস্ট। কিন্তু 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 ধরো এখানে যদি 5 হয় তাহলে বি কি হচ্ছে সি এর থেকে বড় না, না তার মানে কি এই সি হচ্ছে লার্জেস্ট, সেটাকে আবার আমি যোগ করে দিলাম। তার মানে এরকম করে তুমি সুন্দর করে এই প্রোগ্রামটা সলভ করতে পারবা। এইটা হচ্ছে তোমার এই প্রোগ্রামের ফ্লো চার্ট, ওকে। এখন একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা তুমি কিভাবে করবা? অ্যালগোরিদমটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে, তুমি যে ফ্লো চার্টটা লিখছো না ওটা মানে ওটা রিপ্লিকেশন করবা। ধরো স্টেপ 1, স্টেপ 1 তুমি কি করবা, স্টেপ আচ্ছা ওয়েট স্টেপ 1, স্টেপ 1 তুমি কি করবা, স্টার্ট করবা। তুমি তুমি ফ্লো চার্ট দেখে দেখে লিখবা, দেখো স্টার্ট তার মানে কি স্টার্ট। আচ্ছা স্টেপ 2, স্টেপ 2 তুমি কি করবা, স্টেপ 2 তুমি কি করছো, এই যে ইনপুট নিয়েছিল 3টা নাম্বার, সো এখানে কি করবা, তুমি 3টা নাম্বার ইনপুট নিবা। এবার কি করবা, তোমার এই যে এখন লজিকের কাজটা করা লাগবে, তাই তো। এখন আসলে তোমার হচ্ছে ওই কাজগুলো, যে স্টেপ 3, স্টেপ 3 থেকে তোমার ওই কাজগুলো শুরু হবে। তুমি লিখবা ইফ, তুমি তারপরে লজিকটা লিখবা ইফ a is greater than b, then go to step 4। তাহলে মানে কি স্টেপ 4 এ আমরা চেক করব যে হচ্ছে a c এর থেকে বড় কিনা। চলো তাহলে করি, যে স্টেপ 4 একটু জায়গা রাখি, দাঁড়াও। স্টেপ 4 হচ্ছে ইফ হচ্ছে তোমার a is greater than c, a is greater than c, দেন ধরো ওখানে কি ছিল স্টেপ হচ্ছে, ধরো এখানে লেটস আসতেছি, দাঁড়াও। এবার দেখো যখন আমার এ বি এর থেকে বড়, হ্যাঁ যখন এ বি এর থেকে বড় তখন কি, হ্যাঁ আমরা এই যে এই স্টেপে আসছি, সো মানে এ সি আমরা লিখছি, হ্যাঁ তার মানে কি এ বি এর থেকে বড় হলে আমরা এ সি এর থেকে বড় কিনা ওটা চেক করতে আসবো। কিন্তু এ থেকে যদি বি এর থেকে বড় না হয় তখন আমরা কোথায় যাবো, তখন আমরা বি সি এর থেকে বড় কিনা ওটা চেক করতে। চলো ওইটাও লিখি, স্টেপ 4 ইফ নট গো টু স্টেপ 5। তার মানে কি স্টেপ 5 এ আমরা কি দিব, স্টেপ 5 এ আমরা দিব, স্টেপ 5 এ দিব হচ্ছে এইটা, যে ইফ বি ইজ গ্রেটার দেন সি, ইফ বি ইজ গ্রেটার দেন সি। আচ্ছা এবার আসো এই যে এইখানে কি যদি ইয়েস হয় তখন আমরা কি প্রিন্ট করব, এ ইজ লার্জেস্ট, তাই না। যে তাহলে ইফ গ্রেটার দেন দেন গো টু স্টেপ ধরো হচ্ছে 6, ইফ নট তার মানে কি সি ইজ লার্জেস্ট, তাহলে ধরো এখানে দিয়ে দিলাম যে দেন ইফ, এটা কি যখন ইয়েস আর এটা কি যখন নো, নো হলে যাবে হচ্ছে গো টু স্টেপ ধরো তোমার হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমি এবার আসি, যে তাহলে স্টেপ 6 আর স্টেপ 8 কি হবে, স্টেপ 6 হবে, আমি তো বলেই দিছি যে যদি এ সি থেকে সত্য হয় তাহলে কি প্রিন্ট এ লার্জেস্ট। স্টেপ 7 প্রিন্ট
বি লার্জেস্ট, স্টেপ 8 প্রিন্ট সি লার্জেস্ট, অ্যান্ড লাস্টে স্টেপ 9 এন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? আমি দেখো মাঝখানে এরকম শেষ করি না, কিন্তু আমার কিন্তু প্রোগ্রাম অলরেডি লেখা শেষ। এখন দেখো এখানে আসো, এই বি যদি সি থেকে বড় হয় তখন আমরা কি লিখবো? বি ইজ লার্জেস্ট, তাই না? সো তুমি এখানে দেখো বি যদি তাহলে ইয়েস, ইয়েস হলে তুমি লিখবা হচ্ছে এই যে স্টেপ গো টু স্টেপ 7, গো টু স্টেপ 7। আর হচ্ছে তোমার নো হলে তুমি কি লিখবা? নো হলে তুমি লিখবা হচ্ছে সি সবচেয়ে বড়, তাই? তার মানে গো টু স্টেপ 8, গো টু স্টেপ 8। তারপরে এটা ইয়েস নো, ইয়েস নো। এই যে এটা হচ্ছে ইয়েস এর জন্য, এটা হচ্ছে নো এর জন্য। দেখো পুরা আমার অ্যালগরিদমটা লেখাও কিন্তু শেষ। অ্যালগরিদমটা কিভাবে লিখলাম? গো টু এগুলো কি অনেক বেশি ইউজ হয়েছে। ইফ এটা হলে অত নাম্বার ধাপে যাও, ইফ এটা না হলে অত নাম্বার ধাপে যাও, এরকম পুরা অ্যালগরিদমটা কিন্তু এরকম। সব কয়টা শর্তাধীন বা হচ্ছে সব কয়টা কন্ডিশনাল প্রবলেমের অ্যালগরিদমগুলো এভাবেই হবে যে তোমাকে একটা স্টেপ থেকে যে তোমার এরকম ইফ করে তোমার হচ্ছে চেক করা লাগবে যে তোমার অ্যাকচুয়ালি কোনগুলো সত্য। তুমি সত্য হলে অত নাম্বার স্টেপে যাবা, সত্য না হলে আরেকটা স্টেপে যাবা, এরকম করে করতে হবে। ওকে, এখন বলে রাখি কন্ডিশনাল প্রবলেমের অ্যালগরিদম কম আসে, লিনিয়ার প্রবলেমের অ্যালগরিদম বেশি আসে, লুপের অ্যালগরিদম ভালো আসে, কন্ডিশনাল একটু কম আসে। তাও অ্যালগরিদমটা অবশ্যই ভালো মতো শিখে রাখবা। ফ্লোচার্ট কিন্তু তিনটারই প্রচুর আসে। ফ্লোচার্টটা তুমি ভালো মতো তুমি অ্যালগরিদম লিখতে পারবা। আমার মতো এরকম তুমি প্রত্যেকটা যাবা, আগে ফ্লোচার্টটা অবশ্যই লিখে দিবা, অ্যালগরিদম করার আগে ফ্লোচার্টটা লিখে দিবা। ফ্লোচার্টটা দেখে দেখে তুমি হচ্ছে স্টেপ স্টেপ করে করে তুমি হচ্ছে অ্যালগরিদমটা লেখার চেষ্টা করবে। ওকে, তো চলো আমরা এই যে আমাদের যে সমস্যাটা নিয়েছিলাম এটা কিন্তু আমরা হচ্ছে ফ্লোচার্ট লিখে ফেলছি, অ্যালগরিদম করে ফেলছি। এখন আমরা এই সেম সমস্যাটারই সি প্রোগ্রামটা করবো। আমরা তখন সি প্রোগ্রাম করি না, করছি? করি নাই, চলো করি। তাই সি প্রোগ্রামটা কিভাবে করবো? আমরা সি প্রোগ্রাম করা তো আমরা শিখছি, তাই না? যে কি করতে হয়, প্রথমে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড, যেহেতু আমাদের ইনপুট নেওয়ার বিষয় আছে, সো stdio.h এটা তো নিতেই হবে। আচ্ছা, এবার কি করতে হবে? ইন্ট মেইন ফাংশন, তাই তো? ইন্ট মেইন, হ্যাঁ এখানে কোনো সেমিকোলন কিন্তু হবে না ইন্ট মেইনের পরে। ওকে, এখন কি আমার হচ্ছে ইনপুট নিতে হবে। সো ইন্ট এ বি সি এই তিনটে সংখ্যা আমি ইনপুট নিব। তার মানে কি এই যে স্ক্যান এফ ফাংশন, তাই তো? স্ক্যান এফ পার্সেন্ট ডি, যেহেতু আমি ইন্ট হিসেবে ইনপুট নিচ্ছি, পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, এটা তুমি ইনপুট নিলা, রেখে প্রথমটা রাখবা হচ্ছে এতে, পরেরটা রাখবা বিতে, তারপরটা রাখবা সিতে, এ বি সি। আচ্ছা, এখন তোমার যখন এটা হয়ে গেছে তখন তুমি পরেরটায় আসবা, এসে কি করবা যে ইফ এ ইজ গ্রেটার দেন বি। এখন দেখো এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি হলে তোমার কি এ লার্জেস্ট, তখন তুমি ওইটাই করবা, তুমি ওটা লিখবা। কই গেল প্রোগ্রাম আমাদের? যে ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, প্রিন্ট এফ এ ইজ লার্জেস্ট। ধরো এ না লিখে এখানে পার্সেন্ট ডি লিখে দিই, যে ওই যে প্রথম যে নাম্বারটা ইনপুট দিছিলা সেটা হচ্ছে কি তোমার লার্জেস্ট। আচ্ছা, এলস ইফ, এটা কি? এলস ইফ হচ্ছে যখন তোমার এটা সত্য হবে না তখন তুমি আরেকটা শর্ত চেক করবে। আরেকটা শর্তটা কি? ধরো আমরা এই যে প্রথমটাকে লার্জেস্ট বললাম, এখন আমাদের এখানে কি ছিল? আমরা কি দ্বিতীয়টাকে লার্জেস্ট বলতে পারি না? দ্বিতীয়টাকে লার্জেস্ট কখন বলবো? যখন এ বি এর থেকে বড় হবে না অ্যান্ড বি সি এর থেকে বড় হবে, তাই তো? ইফ, এখন দেখো এটা কথা বলো, তোমার যখন এই যে দুইটা যখন মেনে যাবে তখন তোমার এটা প্রিন্ট হয়ে যাবে, তাই না? ইফ হচ্ছে তো তোমার শুধুমাত্র চেক করা লাগবে যে বি ইজ গ্রেটার দেন সি, ঠিক আছে? দেখো তোমার এই দুটো যদি না মানে তাহলে তো আসলে এটা আসলে, আচ্ছা চলো চলো এখানেও এই এন্ড দিয়ে করি। এন্ড দিয়ে করলে এখানে কিভাবে হবে? ওয়েট, ইফ হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি, এটা হইলে যখন বি এর থেকেও বড় বি সি এর থেকেও বড়, তাহলে কিন্তু করবা তুমি প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ লার্জেস্ট, অ্যান্ড এই পার্সেন্ট ডি কোনটা? পার্সেন্টটা হচ্ছে বি। এলস প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ লার্জেস্ট সি, রিটার্ন
0 শেষ। তোমার প্রোগ্রামের এইটা একটা পার্ট, প্রোগ্রামের ওইটা একটা পার্ট। এখন দেখো যে এই যে সি প্রোগ্রাম ইনক্লুড stdio.h int main int abc, abc কি তুমি চলক ডিক্লেয়ার করলা ইন্ট ভেরিয়েবল টাইপের, সেই চলকগুলোকে তুমি আবার ইনপুট নিলা স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট পাওয়ার পর এখন তোমার কাছে তিনটা পসিবল আসবে। তুমি যেহেতু তিনটা নাম্বারকে ইনপুট নিছো এ বি সি, হয় এ সবার বড় হবে, হয় বি সবার বড় হবে, অথবা কি সি সবার বড় হবে, তাই তো? তো তুমি এখন দেখবা যে এ দুইটা মানে এ অপর যে দুটো নাম্বার আছে দুই থেকে বড় কিনা, এ বি এর থেকে বড় কিনা, এ সি এর থেকে বড় কিনা। যদি হয় তখন কি এ সবচেয়ে বড়, যদি না হয় যখন এইটা মিথ্যা হবে তখন যাবে কোথায়, তখন যাবে এইখানে এলসিপে। এলসিপে যাতে তখন এলসিপে যা দেখবে যে বি এর থেকে বড় কিনা, আবার বি আবার সি এর থেকে বড় কিনা, মানে বি গ্রেটার দেন এ কিনা, বি গ্রেটার দেন সি কিনা, বি অন্য দুইটার থেকে বড় কিনা। যদি হয় তাহলে এটা করবে, না হলে চলে যাবে এবার এলসে। এখন আর তো কোনো শর্ত নাই, যদি এই দুটো বড় না হয় তাহলে অবশ্যই সি বড়, তাই না? তাহলে সি কি এলস পার্সেন্টেজ অর্থাৎ সি। তার মানে কি যখন আমার এই যে এ সবচেয়ে বড় হয় নাই, বি সবচেয়ে বড় হয় নাই, তখন খালি আমার কাছে একটা জিনিস বাকি থাকে যে সি সবচেয়ে বড় হবে। তার মানে কি তখন আর কোনো শর্ত আমার চেক করা লাগে। আমি কি কোনো শর্ত লিখছি এই যে এলসের সাথে? এখন একটা কথা শোনো, আমি তোমাদেরকে এখানে বলি, এলস ইফের সাথে শর্ত থাকে। ইফের সাথে প্রথমে যে ইফ থাকে, ইফের সাথে শর্ত থাকে, কিন্তু এলসের সাথে শর্ত থাকে না। আর এলস ইফ অনেকগুলো থাকতে পারে। আমি বলি তখন তুমি যখন এরকম একটা প্রোগ্রামে যখন শর্ত চেক করবা, প্রথম শর্ত চেক করার জন্য ইফ দিবা, তার পরেরগুলোর জন্য এলস ইফ দিবা, আর একদম মাঝখানে যদি দুই তিনটা এলস ইফ হয়ে যায়, একদম লাস্টে যায় তুমি হচ্ছে একটা এলস দিবা। তার মানে কি এর আগের কোনো শর্ত সত্য না হলে লাস্টেরটা সত্য। বুঝতে পারছো? আই হোপ সবাই বুঝছো। তো এভাবে কিন্তু তোমার একটা ইনপুট চলে, মানে একটা প্রোগ্রাম পুরো চলে গেল যে তিনটি সংখ্যা ইনপুট না বড় সংখ্যাটি আউটপুটে প্রকাশ করো, এরকম টাইপের প্রোগ্রামটা অনেক অনেক ভালোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কন্ডিশনাল থেকে দিলে এরকম টাইপের প্রোগ্রাম ভালোই দেয়। ওকে, সো এটা একটু সলভ করো সবাই। তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য আমি সেম জিনিস দিয়ে দিচ্ছি এইচডাব্লিউ, যে তিনটা সংখ্যা ইনপুট নিবা, তুমি সবচেয়ে ছোট সংখ্যাটি বের করবা। কিভাবে বের করবা? ধরো আমরা এতক্ষণ কি বের করছি যে এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি কিনা, তাই তো? তুমি কি করবা? তুমি জাস্ট উল্টে দিবা যে এ ইজ লেস দেন বি, এ ইজ লেস দেন সি কিনা। মানে তোমার এই যে এখানে যে প্রোগ্রাম লিখছি, তারপর এখানে যে ফ্লো চার্ট লিখছি, এখানে যে অ্যালগরিদম লিখছি, সব জায়গায় যে গ্রেটার দেন ইউজ করছি না, তুমি ওখানে যে লেস দেন ইউজ করবা। এখানে যে কি ইউজ করবা? লেস দেন ইউজ করবা। তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা হয়ে যাবে। সো তোমরা অ্যাকচুয়ালি আমার দেখানোর পদ্ধতিতে করে ট্রাই করে দেখবা যে তোমরা এটা প্রপারলি করতে পারতেছো কিনা। ঠিক আছে, যদি করতে পারো তাহলে বুঝবে যে না আমারটা হয়েছে, আমি প্রপারলি বুঝছি, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে এই যে এইটা হচ্ছে তোমার ওই যে এলস বা আরেকটা ভালো মতো জিনিস, যে তোমার হচ্ছে একজন ছাত্রের একটা মার্কস ইনপুট নিবা এবং সে কি গেট পাইছে এটা দেখাবা। এইটার আমি শুধুমাত্র প্রোগ্রামটা করে দিব। এটা কি করব? শুধুমাত্র প্রোগ্রামটা করব। প্রোগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ফ্লো চার্টটা এখান থেকে হোমওয়ার্ক থাকবে। ফ্লো চার্টটা অ্যাকচুয়ালি তোমরা করতে পারতেছো কিনা দেখবা। এই যেগুলো ওকে পোস্ট করবা। আমি তো আসলে অনেক আগে বলছি যে না এখন আজকে বলবোই না, যে মানে সবার জন্য ওপেন অফার ছিল, কেউ এখন চেঞ্জ করাও নাই। যারা আচ্ছা এখন আরো বলে দিলাম, যারা টেলিগ্রাম ইউজ করো, টেলিগ্রামে দেখছি যে আমাদের টেলিগ্রামে অনেকেই হচ্ছে ডাউট সলভ দাও। সো যারা অ্যাকচুয়ালি ফিল করবা যে এই যে বুকগুলো করতেছো, চেক করতে চাও, ফেসবুকে পোস্ট না করলেও টেলিগ্রামও দিতে পারো। টেলিগ্রাম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো বা ইভ্যালুয়েট করে দেওয়ার চেষ্টা করবো। তো সবার জন্য ওপেন অফার দিতে পারো। আচ্ছা চলো এখন এটা যে আমরা করবো, তাহলে আমাদের কি কোন নাম্বারের জন্য কোন গ্রেড এটা ধরে নেওয়া লাগবে না? এটা প্রশ্নে বলে দিবে, বা আমরা চলো ধরে রাখি যে ধরো এ প্লাস মানুষ কখন পায়? এ প্লাস পায় 80 পাইলে, তাই তো? আচ্ছা এ পায় কখন? এ পায় 75 পাইলে। এ মাইনাস পায় কখন? এ মাইনাস পায় 70 পাইলে। চলো এই তিনটা নিয়ে আমরা এই তিনটা নিয়ে কাজ করব। আর এই তিনটা যদি মানে কেউ যদি অ্যাটলিস্ট 70 না পায় তাহলে সে ফেল। একটু কঠিন নিয়ম, একটু কঠিন গ্রেডিং, যে কেউ যদি অ্যাটলিস্ট 70 না পায় তাহলে সেই পরীক্ষায় ফেল। তো চলো এভাবে আমরা করব। চলো তাহলে কি আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h এভাবে প্রোগ্রামটা শুরু করব। শুরু করে আমরা কি করব? ইন্ট মেইন ফাংশনটা ডিক্লেয়ার করব। ইন্ট মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট। আচ্ছা ইন্ট, এবার শোনো এই যে আমরা ছাত্রের নাম্বারটাকে ইনপুট নিব না, তাহলে আমরা এটাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো যেখানে আমি ছাত্রের নাম্বারটা রাখবো। ধরো ইন্ট নাম ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম। ছাত্রের নাম্বারটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা হবে না, চলো ফ্লোটিং নাম্বার নিয়ে করি। ছাত্রের নাম্বার, ছাত্র তো দশমিক নাম্বার পাইতেই পারে, ছাত্র তো 60.5 পাইতে পারে, অসম্ভব না। ওকে তাহলে ফ্লোটিং নাম্বার নিয়ে করি, তাহলে ফ্লোট। হ্যাঁ ফ্লোট। এখন আমরা কি করবো? ইনপুট নিব। তার মানে কি স্ক্যানএফ পার্সেন্ট এফ, তাই তো? কারণ পার্সেন্ট এফ, কারণ এখানে ফ্লোট, সো পার্সেন্ট এফ
অ্যান্ড নাম, মানে কি পার্সনের নামটা নিয়ে তোমার ওই যে অ্যাঙ্কর দিয়ে তুমি নাম ভ্যারিয়েবলের ভিতরে লাগবা। আচ্ছা, এখন আমাদের কি চেক করতে হবে? এখন আমাদের শর্ত চেক করতে হবে যে নামটা কোন শর্তের ভিতরে পড়তেছে। দেখো প্রথমে আসবে কি, যে ইফ নাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, এটা যদি হয় তাহলে কি প্রিন্ট এফ হচ্ছে স্টুডেন্ট গট এ, স্টুডেন্ট গট এ না এ প্লাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এলস যে না এই প্রথম মানে নাই, এর পরেরটা, তার মানে কি নাম ইজ গ্রেটার দেন ইকুয়াল 75। আচ্ছা এখন শুনো, এইটুকুই খালি আমি করবো, এলস না, এলস ইফ হ্যাঁ, এবার স্টার্ট করবো। এখন তুমি আমার একটা কথা বলবা যে ভাই 75 উপরে তো 85ও আছে, তাহলে আপনি কেন শুধুমাত্র 75 দিলেন কেন? মানে 75 থেকে বড় আবার হচ্ছে 80 থেকে ছোট, এরকম একটা শর্ত দেওয়া উচিত না? কারণ 80 থেকে বড়গুলো তো আমরা তো এ প্লাস দিছি, তাহলে কি এখন 80 থেকে ছোট আর 75 থেকে বড় অথবা 75 এরকম একটা শর্ত দেবো, তাই তো? এখন একটা কথা বুঝো, 80 থেকে বড় কিছু হলে তো আমার এই প্রথম লাইনে কাজ হয়ে যাবে, আমার তো এইটা এখনো আসবে না। বুঝো 85 কেউ পাইছে, সে তো এই লাইনেই তো তার এই এ প্লাস প্রিন্ট হয়ে যাবে, এই লাইনটা তো কখনো এখানে আসবে না রে ভাই, এটা তো এলসিফ দিয়ে দিছি, এইটা যখন সত্য হবে না তখনই আসবে, তার মানে যখন 80 থেকে বড় অথবা 80 সমান হয় নাই তখনই এই লাইনে আসছে, তখন আমি শুধুমাত্র 75 দিলেই হবে, সমস্যা নাই, বুঝতে পারছো? সো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এটা দিলাম, এটা দেওয়ার পর তোমাদের হচ্ছে দিলাম যে 75, এখন তোমাদের হচ্ছে প্রিন্ট এফ স্টুডেন্ট গট এ, এলসিফ আরেকটা এলসিফ, এইবার কি এটার জন্য যে নাম ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল 70, প্রিন্টএফ স্টুডেন্ট গট এ মাইনাস। এখন শোনো, এই যখন এই কোনো শর্তই মানবে না তখন কি হবে? ধরো এই পেজটা কপি করি, হ্যাঁ আসো, যে যখন আমার এরকম কোনো শর্তই মানতেছে না, ধরো এইটুক মুছে দিলাম, ওইটুক থাকলো, এইটুক মুছে দিলাম, এটা একটা সাদা কালি দেওয়ার লিখলাম, তোমার কনফিউজ হয়ে যেতে পারো। হ্যাঁ, যখন এটা আমার কোনো কিছু মানতেছে না তখন আমি কি করবো? ধরো এই একটা শর্ত সত্য হয় নাই, প্রত্যেকটাই কাটা কাটা হয়ে গেছে, তখন আমার কি আসবে? তখন আমার এলস আসবে। এলস এর ভিতরে কোনো শর্ত যাওয়া লাগবে না, যদি ওই তিনটা শর্ত না মানে তখন আমি প্রিন্ট করে দিব যে প্রিন্ট এফ স্টুডেন্ট ফেইলড, এটা লাস্টে যায় কি তোমার রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। বুঝতে পারছো? যখন আমার একটা শর্ত মানে নাই তখন কি আমি বলে দিচ্ছি যে স্টুডেন্ট এফ গ্রেড পাইছে অথবা ফেল করছে এন্ড 0, মানে কি ওইটা আমরা যে আগে যে হচ্ছে গ্রেডিং সিস্টেম ধরে নিয়েছিলাম ওইটা হিসেবে আমরা কাজ করছি। ওকে, তো সবাই এটা খেয়াল রেখো যে যখন আমার এইটা যখন সত্য হয়ে যাবে তখন তো এইটাই কাজ করে ফেলবে, তখন তো আমার পরের লাইনগুলো যাবে না। যখন এটা সত্য হবে না তখন পরেরটা যাবে, যখন এটা সত্য হবে না তখন পরেরটা যাবে, যখন কোনোটাই সত্য হবে না তখন এটা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, আই হোপ সবাই বুঝছো। আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিতে ভুলে গেছিলাম, যে এই যে এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, এটা মানে কি দুইটা একসাথে সত্য হওয়া লাগবে, যে কোনো একটা সত্য হলে হবে না। এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি মানে কি এ একসাথে বি এবং একই সাথে সি এর থেকে বড় হলেই তোমার হচ্ছে এ হচ্ছে সবার বড়, এটা ঠিক আছে। অ্যান্ড এর মানে হচ্ছে একসাথে, ওই যে আমরা অ্যান্ড এর কাজ করছিলাম হচ্ছে বুলিয়ান অলজেব্রাতে বা হচ্ছে তৃতীয় অধ্যায়, সো অ্যান্ড এর কাজের মতোই যে দুইটা একসাথে সত্য হওয়া লাগবে, তখনই কেবলমাত্র এটা সত্য, তাছাড়া না। ওকে, আচ্ছা এখন আসো একটা গ্রেডার এটাকে গেল, তো এখানে তোমাদের হচ্ছে ফ্লো চার্ট আর প্লাস হচ্ছে তোমার অ্যালগরিদম হোমওয়ার্ক থাকলো, এটা করবা আর তোমরা নিজেদের মতো একটা গ্রেডিং নিয়ে করবা, ঠিক আছে। আমি তোমাদের একটা গ্রেডিং দিয়ে দিলাম, এটা তোমরা একটু করে দেখাবো আমাকে, যারা অ্যাকচুয়ালি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকো তোমাদের সবার জন্য বলা থাকলো যে এ প্লাস সমান সমান 80, এ সমান সমান 75, এ মাইনাস সমান সমান তোমার হচ্ছে 70, বি প্লাস সমান 65, বি সমান সমান হচ্ছে 60, বি মাইনাস 55, সি সমান হচ্ছে 50, ডি সমান হচ্ছে 45, আচ্ছা না, ডি সমান হচ্ছে তোমার 40, আর
এফ সমান হচ্ছে তোমার 40 লেসে হচ্ছে তোমার এফ, মানে এগুলো কোনো কিছু না হলে তোমার 39ই হচ্ছে তোমার এফ, ঠিক আছে, 39 লেস মানে 0 পর্যন্ত। সো এরকম ক্ষেত্রে এই যে এই স্কেলটা ইউজ করে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করে খাতায় লেখা আমাকে দেখাইতে পারো, খালি সি প্রোগ্রামটা দেখাইলেও হবে। সো এটা একটু করার চেষ্টা করবো, যারা যারা থাকলো এইচডাব্লিউ থাকবে, ওকে ওইটা এটা কি থাকবে, এটা এইচডাব্লিউ থাকবে। এটা ভালোই কঠিন করে দিছি, সো তোমাদের পরীক্ষায় আসলে যাতে তোমরা ভালো মতোই পারো, কোনো সমস্যা যাতে না হয়। ওকে চলো, আচ্ছা এইবার আসি, এটা হচ্ছে 100% এইচডাব্লিউ তো না, এটা 100% কোনো না কোনো একটা বোর্ডে আসবে। যদি না আসে আমাকে বলে নিও যে ভাই কি বললেন, আপনি বলছিলেন যে লিপিয়ারের প্রোগ্রাম আসবে, লিপিয়ারের প্রোগ্রাম আসে নাই, এটা খালি আমার কাছে এসে বুঝে নিও, ঠিক আছে। এটা 100% কোনো না বোর্ডে আসবে। লিপিয়ার নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাইছিলাম, সো এটা কে কে দেখছো আমি আসলে জানি না। সো লিপিয়ারটা নির্ণয় করতে গেলে চলো আগে আমরা হচ্ছে ফ্লোচার্টটা দেখি। লিপিয়ার ফ্লোচার্ট দেখবো, লিপিয়ার শুধুমাত্র অ্যালগরিদমটা তোমরা পড়ে আলাদা হবে। আচ্ছা লিপিয়ার ফ্লোচার্ট দেখতে গেলে লিপিয়ার প্রথমে আমরা কি করি, স্টার্ট করি না, প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। আচ্ছা এবার কোন ইয়ারটা লিপিয়ার কিনা আমরা চেক করবো, সেটা তো আমাদের বুঝতে হবে নাকি। ধরো ওই যে ইয়ারটা আমরা চেক করবো সেটা আমরা ইনপুট নিলাম, ইনপুট ওয়াই, কোন ইয়ারটাকে আমরা চেক করবো যেটা লিপিয়ার কিনা, ওটা হচ্ছে ওয়াই। আচ্ছা এখন আমাদেরকে দেখতে হবে যে লিপিয়ার কিনা, তাই তো। এখানে কিছুটা শর্তটা তো মানতে হবে না, শর্তটা হচ্ছে এরকম যে এই যে ওয়াইটা তুমি নিচ্ছো, এই যে ইয়ার, এটা যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা লিপিয়ার, তাহলে কি এটা লিপিয়ার। আবার আরেকটা শর্ত আছে যে এটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং একই সাথে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, ইন দ্যাট কেস আবারও লিপিয়ার। তাছাড়া কি এই দুটো শর্ত কোনোটাই না মানলে কি লিপিয়ার না, ঠিক আছে। তো চলো করি, তাহলে কি দুইটা শর্ত আমার এখানে, যে ইফ ওয়াই হচ্ছে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এখন কি আমি একটা আসছে যে নো, সরি ইয়েস, যে এটা সত্য, তাই তো, ইয়েস হলো তো লিপিয়ার, এটা তো লিপিয়ার 100%, এটা প্রথমে মেনে গেলে লিপিয়ার। এখন আসলে ধরো যে নো, যে এটা হচ্ছে নো, এই পাশে এসে করি, নো হলে তখন আরেকটা এই যে এই সূত্রটা চেক করবা, যে হচ্ছে ওয়াই 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য এন্ড হচ্ছে তোমার 100 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য না, এটা মানে কি হচ্ছে সমান না, দেখাইছি লাস্ট দিন। সো এটা করবা, এইটা যদি ইয়েস আসে তার মানে কি লিপিয়ার। তোমরা চেষ্টা করবা যে ধরো আমি যে দুইটা লিপিয়ার দুই দিকে লিখছি, তোমরা একই দিকে লিখে বা একটার সাথে একটা সংযোগ করে দিতে চেষ্টা করতে পারো, সমস্যা নাই। আবার দুই দিকে আলাদা আলাদা লিখলেও প্যারা নাই। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে নো, যে এটা সত্য হয় নাই, তখন তুমি কি লিখবা যে না, নট লিপিয়ার। এইটা লেখার পর কিন্তু তোমার আলটিমেটলি কাজ শেষ। এখন কি তুমি 3 জায়গা থেকেই একটা গোলে নিয়ে এসে তুমি কি এন্ড করে দিবে, তাই তো, যে এন্ড, রাইট, বুঝতে পারছো। এটা কিন্তু তোমার লিপিয়ারের হচ্ছে ফ্লোচার্টটা হয়ে গেল। এখন তার লিপিয়ারে যদি আমরা হচ্ছে করতে যাই, আচ্ছা হ্যাঁ, তাহলে এখন যদি আমরা লিপিয়ারের প্রোগ্রামটা লিখতে যাই কীভাবে লিখবো, চলো লিখি। যে প্রথমে তো আমরা ওই যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h তো লিখতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এটা গেল। এবার কি ইন্ট মেইন ফাংশন, কোনো সেমিকোলন যাবে না। আচ্ছা এবার কি ইন্ট ওই যে ইয়ারটা আমরা ইনপুট নিব সেটার জন্য একটা চলক নির্ণয় করতে হবে, যে চলক আমরা ওটাকে লাগবো, তাহলে ইন্ট ওয়াই। এখন কি আমরা ওই স্ক্যানএফটা ইনপুট নিব, যে কোন ইয়ার ওটাকে ইনপুট নিব, তাহলে স্ক্যানএফ পার্সেন্ট হচ্ছে ডি। কারণ কি কোন হচ্ছে কোনো বছরের নাম কি কখনো দশমিকে হয়, 2026.5 বছর কি কখনো হয় না, অলওয়েজ 2026 হয়, 2025 হয়, এরকম টাইপের। সো পার্সেন্ট ডি এটাকে ইনপুট নিয়ে কোথায় রাখবো, ওই আচ্ছা এটা হচ্ছে এন্ড, হ্যাঁ এটা কোথায় রাখবো, ওয়াই ভ্যারিয়েবলে রাখবো। তার মানে এটা গেল শেষ। এখন কি আমরা চেক করতে হবে যে ওই শর্তগুলো, তাই তো। তাহলে ইফ ওয়াই ইজ গ্রেটার দেন, সরি ওয়াই পার্সেন্ট হচ্ছে 400 ইকুয়াল 0, এই শর্তটা সত্য হলেই প্রিন্টএফ লিপিয়ার। যদি এটা সত্য না হয় তখন কি এলসিফ, তাই তো, এলসিফ যে ওয়াই পার্সেন্ট হচ্ছে 4 ইকুয়াল 0, যে এটা
মানে ওয়াই থেকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 0 হবে, অথবা না সরি অথবা না, একই সাথে হচ্ছে ওয়াই পার্সেন্ট 100 হচ্ছে নট ইকুয়াল 0, এন্ড তখন তাহলে কি হবে, তখনও তোমার হচ্ছে লিপিয়ার হবে। আর এটা যদি তোমার কোনোটাই যদি না হয়, তখন তুমি এলসে কি প্রিন্ট করে দিবা, তুমি এলসে প্রিন্ট করে দিবা যে নট লিপিয়ার। এলসে তুমি এটা প্রিন্ট করে দিলা, আলটিমেটলি তুমি রিটার্ন 0 করে তুমি এখানে প্রোগ্রামটা শেষ করে দিলা। বুঝতে পারছো? খুব ইজি। এখন তো তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করি। ধরো 1600 ইয়ারটা একটা লিপ ইয়ার ছিল, কারণ কি এটা 400 দিয়ে ভাগ করলে খুব ইজিলি তোমার হচ্ছে নিঃশেষ বিভাজ্য হয়ে যেত, তার মানে কি 1600 একটা লিপ ইয়ার। কিন্তু ব্যাকে আসো, ধরো হচ্ছে 2100, এটা কি লিপ ইয়ার? এটা 400 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয় না। আবার 100 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, তাইলে কি আবার হচ্ছে তোমার সম্ভবত 4 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, কিন্তু এটা কোনো লিপ ইয়ার না, লিপ ইয়ার না। 2200 100 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য, 4 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য, কিন্তু 400 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য না, সো লিপ ইয়ার না। কিন্তু ধরো এই যে 2024 গেল, 2024 এটা লিপ ইয়ার ছিল, এটা কি 1600 দিয়ে ভাগ গেলে 400 দিয়ে ভাগ গেলে নিঃশেষ বিভাজ্য না, 100 দিয়ে ভাগ গেলে নিঃশেষ বিভাজ্য না, কিন্তু এই যে 4 দিয়ে ভাগ করে নিঃশেষ বিভাজ্য, তার মানে কি 4 আর 100 দিয়ে যেহেতু মানে 4 দিয়ে ভাগ করে নিঃশেষ বিভাজ্য, 100 দিয়ে ভাগ করে নিঃশেষ বিভাজ্য না, এই কারণে এটা কি একটা লিপ ইয়ার। বুঝতে পারছো? সো এই ক্যালকুলেশনগুলো নিজের মাথায় একটু করার চেষ্টা করবা, ভিতরে যেগুলো করছো সেগুলো যাতে নিজের মাথায় একটু করা পারতে পারো। ওকে, এটা নিজে এই ক্যালকুলেশন যেটা করছি এটা যদি নিজের মাথায় করেও বুঝতে পারো, তাহলে এমসিকিউ অনেক বেশি সুবিধা পাবা। এমসিকিউ আছে কিছু অ্যাড করা আছে, ওখান থেকে ভালো মতো বুঝবা। ঠিক আছে? তো লিপ ইয়ারের প্রোগ্রাম এখানে গেল, তোমরা একটু অ্যালগরিদমটা দেখে নিও। লিপ ইয়ারের প্রোগ্রাম কিন্তু অবশ্যই যে কোনো একটা বোর্ডে আসবে। আবার মাল্টিপল বোর্ডে একসাথে চলে আসতে পারে, যে 2-3টা বোর্ডে একসাথে দিয়ে দিচ্ছে লিপ ইয়ার প্রোগ্রাম, হয়েছে? এটা খুব কমন, এটা হয়। ওকে, তো লিপ ইয়ার প্রোগ্রাম কেউ স্কিপ করবা না। এখন আসো আমাদের যে ওই যে কন্ডিশনাল প্রবলেম যেগুলো ছিল ওগুলো প্রায় এখানে শেষ করে ফেলছি। এখন তোমার যেটা আসে সেটা হচ্ছে যে লুপটা তোমাদের একটু বুঝতে হবে, লুপটা কিভাবে কাজ করে এটা বুঝতে হবে, তাই না? চলো, লুপ বেসিক্যালি 3 ধরনের আছে। 3 ধরনের লুপটাই আমরা শিখবো। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। আমরা ফর লুপটা আমাদের এইচএসসি তে বেশি ইউজ হয়। কোথায়? এইচএসসি তে। আর সি প্রোগ্রামিংয়েও ফর লুপ ভালোই বেশি ইউজ হয়। ওকে, সো ফর লুপ তোমার ইউজ হয় বেশি, ফর লুপ তুমি ভালো মতো শিখবা। ইভেন আমি তোমাদেরকে বলি, তোমাদের এরকম কোশ্চেনও প্রচুর আসে যে উদ্দীপকে আমি কালকে মানে নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে কোশ্চেন সলভ করাবো। তো ওই ক্লাসে তুমি দেখবা যে কিছুই না, একদম সিম্পল, জাস্ট হচ্ছে উদ্দীপকে একটা প্রোগ্রাম ফর লুপে দিয়ে দিছে, তোমাকে ঘতে যে বলছে এই ফর লুপে দেওয়া প্রোগ্রামটাকে ওয়াইল লুপে কনভার্ট করো। তাহলে বুঝো কি পরিমাণে সহজ। আর তোমরা হচ্ছে প্রোগ্রামিং স্কিপ করো। প্রোগ্রামিং এমন একটা অধ্যায় তোমরা চাইলে একটু পড়লে একদম 10-এ 10 তোলা যায়। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই মেনটেন করবা। এখন আসো যে ফর লুপে কি করতে হবে, যে বাংলাদেশ লেখাটিকে n বার প্রদর্শনের জন্য প্রোগ্রাম লিখো, তাই তো? আচ্ছা চলো, এটা প্রথমে আমরা ফর লুপ শিখবো না, আমরা প্রথমে লুপ ফ্লোচার্ট শিখব। ঠিক আছে, লুপ ফ্লোচার্ট শিখবো কিভাবে, চলো স্টার্ট করি। আচ্ছা, স্টার্ট করে আমরা কি নিব, বাংলাদেশকে আমরা n বার প্রকাশ করতে চাই। তোর কি আমরা এই n এর মানটা নিব না, যে আমরা কতবার প্রকাশ করতে চাই। ইউজার বা এই যে ইনপুটে যদি আমি 100 বলি, তাহলে আমি বাংলাদেশ লেখাটাকে 100 বার প্রিন্ট করব। আমি যদি ইনপুটে যদি আমি 10 বলি, তাহলে আমি বাংলাদেশ লেখাটাকে কি 10 বার প্রিন্ট করবো, তাই তো? চলো, আচ্ছা ইনপুট n নিলাম। এখন একটা জিনিস দেখবো যে ইফ ওই ডায়মন্ড, যে ইফ ধরো তোমার আই, আচ্ছা একটা আই ভ্যারিয়েবল নিতে হবে, তো তুমি জাস্ট এটা আই সমান 0 ধরে নিবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আসো, এখানে তুমি একটা দেখবা যে আই লেস দেন ইকুয়াল n কিনা। যদি নো হয় প্রোগ্রাম এন্ড, আর যদি ইয়েস হয় তাহলে প্রোগ্রাম চলতে থাকবে। কি চলতে থাকবে প্রোগ্রামের ভিতরে? প্রিন্ট বাংলাদেশ। প্রিন্ট বাংলাদেশ
অ্যান্ড এটা কি আবার এখানে আসবে, মানে ধরো এখান দিয়ে আবার যুক্ত হবে, মানে বুঝো। এখন আসো, তোমাকে আমি বললাম যে তুমি বাংলাদেশ লেখাটাকে 5 বার প্রিন্ট করো। তুমি এখন ইনপুট নিবা n, মানে 5, আর i এর মানটা নিবা হচ্ছে i = 0। আচ্ছা এখানে একটা কাজ আছে, সরি, এখানে প্রিন্ট বাংলাদেশ করে i এর মান হচ্ছে তোমার এক এক করে বাড়াই দিতে হবে, বা i + 1, মানে কি i এর সাথে এক যোগ করে আবার i ভিতরে রেখে দেওয়া। অথবা চাইলে কি আছে i++ আছে একটা, তাই না, দেখাইছি। অথবা সিম্পলি লিখতে পারো যে i + i, যেটাই লেখো সেটা লিখে আবার তুমি এখানে কি যোগ করে দিবা। আচ্ছা একবার আসো, যে i এর মান তুমি 0 থেকে স্টার্ট করলা, এবার তুমি দেখবা যে 0 বা i এর যে মানটা আছে সেটা কি n এর থেকে ছোট আছে কিনা। i এর মান যদি n এর থেকে ছোট হয় তাহলে তুমি কি হচ্ছে প্রিন্ট বাংলাদেশ করে ফেলবা, আর তারপর কি i এর মান 1 বাড়াই দিবা, তারপর আবার আসবা। তার মানে ধরো i এর মান যদি প্রথমে 0 হয়, তোমার একবার প্রিন্ট হওয়ার পর i এর মান কত হলো, এখানে 1 বাড়লো, তার মানে i এর মান এখন কত হয়ে গেল 1। তারপর ধরো আরেকবার প্রিন্ট করলো, তখন i এর মান কত হলো 2, তারপর আরেকবার প্রিন্ট করলো 3, তারপর আরেকবার প্রিন্ট করলো 4, এরকম করে তুমি 5 বার প্রিন্ট করলা। 5 বার প্রিন্ট করার পরে ধরো এই যে এখানে যখন আসতেছো তখন তুমি দেখতেছো কি i এর মান হচ্ছে 5, তখন কি এই যে n এর সমান, তখন কি যেহেতু i ≤ 5, তার মানে কি আমি আরেকবার হচ্ছে তোমার প্রিন্ট করবো। আরেকটা প্রিন্ট করার পর তোমার এখানে i এর মান কত হয়ে গেল, i এর মান হয়ে গেল 6। i এর মান যখন 6 হয়ে যাবে তখন তুমি দেখবা যে এই শর্তটা কি ওই যে নোতে চলে যাবে এন্ড প্রোগ্রামটা কি এন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? এই i কি, i হচ্ছে তোমার একটা লুপ কতবার ঘুরছে এটা বোঝায়, লুপ কতবার ঘুরতেছে এটা বোঝায়। এটা i না ইউজ করে অন্য অনেক ধরনের চলক ইউজ করা যাইতো, বাট লুপ কতবার ঘুরতেছে এইটাই বোঝার জন্য আমরা i চলকটাই বেশি ইউজ করি, বইতেও i ইউজ করা হয়, ঠিক আছে। সো iটা তোমাদের ইউজ করতে হবে, ওকে। আচ্ছা, তো এই প্রোগ্রামটা মানে এই ফ্লোচার্টটা সবাই একটু বুঝছো কিনা একটু বলো। দেখো বাংলাদেশ লেখাটাকে আমি n বার প্রিন্ট করতে চাই, n কতবার সেটা আমি ইনপুট নিছি, তারপর nটা আমি একটা i ভ্যারিয়েবল নিছি, i ভ্যারিয়েবলটা আমাকে বুঝাবে যে আমার এখন অ্যাকচুয়ালি কয়বার প্রিন্ট হয়েছে। সো i একবার প্রতিবার করে আমি বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবো, আর i ভ্যালু এক এক করে কি বাড়াবো, আর চেক করবো যে i কি এখন n থেকে ছোট আছে নাকি n সমান হয়ে গেছে নাকি n থেকে বড় হয়ে গেছে। যখন i হচ্ছে n থেকে বড় হয়ে যাবে, তার মানে কি অলরেডি আমার কাছে যে কয়বার লেখাবে প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল সে কয়বার আমি অলরেডি প্রিন্ট করে ফেলছি, তাই কি তখন আর প্রিন্ট হবে না, তখন কি প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা এবার আসো যে আমরা এখন এই প্রোগ্রামটাকে ফর লুপে লেখা শিখবো। কিভাবে লিখবো চলো। ধরো আমি উপরে গুলো লিখলাম না, আমি এখানে ফর লুপটা এখন লিখলাম। যে ধরো এটা এভাবে লিখতে হবে যে ফর লুপের স্ট্রাকচারটাকে বলি যে ফর স্ট্রাকচার। আচ্ছা এখানে না, এই পাশে লিখি ফর স্ট্রাকচার। ফর লুপের স্ট্রাকচারটা কি? ফর লুপের স্ট্রাকচার হচ্ছে তুমি ফর লিখবা, তারপর একটা ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তুমি প্রথমে লিখবা যে ইনিশিয়ালাইজেশন, মানে তুমি কি পয়েন্ট থেকে স্টার্ট করতেছো বা i এর মান তুমি কত দিয়ে স্টার্ট করতেছো ওইটা। তারপর ধরো তুমি লিখবা হচ্ছে কন্ডিশন, তুমি কখন i এর মানটা কত, মানে n এর সাথে কি কন্ডিশনে গেলে তুমি ওই লুপটাকে থামাই দিবা। তারপর লিখবা তুমি হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ঠিক আছে। এইটা লিখে তুমি শেষ করবা, ওকে। চলো এখন আমি বলি, এই যে এখানে আমরা ইনিশিয়ালাইজেশন কোথায় করছিলাম, এই যে i = 0 থেকে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম না বা শুরু করছিলাম না, তা i এর মান কত ছিল 0। তার মানে কি আমরা এখানে ফর লুপ যে লিখবো, তাহলে এটার জন্য ফর লুপ লিখতে গেলে প্রথমে কি আমাদের ইনিশিয়ালাইজেশন বা শুরুতে, তো শুরুতে কি i এর মান কত 0। আচ্ছা এবার কত, এই প্রতিটা কিন্তু সেভ করার মাঝখানে। আচ্ছা এবার কি কন্ডিশন, এখানে আমার কন্ডিশনটা কি যে i > n, মানে কি i যতক্ষণ n এর কম ততক্ষণ আমি কাজটা করাবো, তাই তো। তো এখানে কন্ডিশনটা কি i > n। এখন কি i এর মান আমি কত করে বাড়াচ্ছি, দেখো i + 1 = i, তাই তো। i এর মান আমি প্রতিবার কত কি 1 করে বাড়াচ্ছি, এখানে আমি পোস্ট ইনক্রিমেন্টটা দিয়ে দিব যে i ++। বুঝতে পারছো? i ++ দিয়ে কি আমি বুঝাচ্ছি যে আমি প্রতিবার কাজ করার পর কি আমি i এর মানটা এক এক করে বাড়াবো, তাই তো। আচ্ছা i ++ দেওয়ার পরে এটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, সরি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট ভিতরে তুমি অ্যাকচুয়ালি ওই যে ওয়ার্কটা করতে চাও সেই ওয়ার্কটা লিখবা, ঠিক আছে। একটা সেকেন্ড ব্র্যাকেট ওয়ার্ক। তাহলে এখানে আমাদের ওয়ার্কটা কি, এখানে আমাদের ওয়ার্কটা কি যে বাংলাদেশের নামটা প্রিন্ট করা। সো printf বাংলাদেশ। বুঝতে পারছো? এন্ড এটা তোমার শেষ। যখন তোমার এই শর্তটা শেষ হয়ে যাবে তখন তোমার কি লুপ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তুমি রিটার্ন 0 দিয়ে যে প্রোগ্রামটা শেষ করে দিতে পারো সেটা আলাদা কথা। ওটা তো শুরুটাও আমরা লিখিনি, শেষটাও লিখলাম, শুরু শেষ তো প্রত্যেকটাতেই আসবে, তাই না। সো এখানে ডট 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 ডট, এখানে কি ডট ডট ডট, আমরা শুধু লুপ পাবে পার্টটা লিখছি। তো ফর লুপটা বুঝছো সবাই? এই সেম জিনিস যখন তুমি হচ্ছে ওয়াইল লুপে করতে যাইতা, ওয়াইল লুপের স্ট্রাকচারটা কেমন, ওয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে যে ওয়াইল
তুমি এই ওয়াইলের সাথে সাথে তুমি ওয়াইল লেখার পরে পরে তুমি এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটা লিখে ফেলবা। ধরো এটা একটু ভালো মিশে নিই, হ্যাঁ কন্ডিশনটা লিখে নিবা। কন্ডিশন লেখার পরে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবা, ভিতরে তুমি ওয়ার্ক লিখবা, যে ওয়ার্ক তুমি অ্যাকচুয়ালি যে কাজটা করাতে চাও। তারপর তুমি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটাও লিখবা, যে আই এর মান কি কমবে নাকি বাড়বে, বা বাড়লে কি হয় বাড়বে, সেইটাও লিখে ফেলবা। সেটা লিখে ফেলার পর ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে তুমি এই কাজটাকে শেষ করে দিবা। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোমার দেখো এখানে কি কি ছিল, ইনিশিয়ালাইজেশন ছিল, কন্ডিশন ছিল, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ছিল। ওয়াইলের এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে ভিতরে চলে গেছে, আর এই যে ওয়ার্ক যেটা ছিল সেটা ভিতরেই আছে, আর কন্ডিশনটা শুধুমাত্র তোমার এই বাইরে থেকে গেছে। তাহলে ইনিশিয়ালাইজেশনটা কই, ইনিশিয়ালাইজেশন ওয়াইলের আগে করায় নিয়ে আসতে হবে। ইনিশিয়ালাইজেশন কোথায় করায় নিয়ে আসতে হবে, ওয়াইলের আগে। বুঝতে পারছো? চলো এই সেম জিনিসটাই যে ফল লুপ যেটা করছি এটা যদি আমরা এখানে লিখি, আমরা আগে ধরে নিব যে আই সমান সমান 0। এবার আমরা ওয়াইলে যাব, ওয়াইলে গিয়ে আমরা লিখবো যে ওয়াইল আই ইজ লেস দেন n, তারপর হচ্ছে এটা কাজ শুরু করব যে প্রিন্টএফ বাংলাদেশ, প্রিন্টএফ বাংলাদেশ। এবার তোমার হচ্ছে আই এর মান কি, ওই যে বাড়াবো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তার মানে কি আই প্লাস প্লাস, এন্ড তোমার প্রোগ্রামটা শেষ। তার মানে কি দেখো আই এর মান 0 দিয়ে আমি স্টার্ট করছি, এখন আমি চেক করবো যে আই কি এন এর থেকে ছোট নাকি বড়। ওটা চেঞ্জ করার পর আমরা এটা প্রিন্ট করব, প্রিন্ট করে আমি আই এর মান 1 বাড়াই দিচ্ছি, তারপর কি আবার এখন যে আবার এই শর্তটা চেঞ্জ হবে। তার মানে কি এখান থেকে গিয়ে আবার কি এই শর্তটা চেঞ্জ হবে, চেক হবে, তাই তো? তা এটা আমি আর চেক করতেছি না, বাট এটা আসলে প্রোগ্রাম ভিতরে এমনিতেই হয়। ওকে আচ্ছা, তো এটা কি হলো ওয়াইল স্ট্রাকচার। এখন আসবো কিসে, এখন আসবো ডু ওয়াইল স্ট্রাকচার। ডু ওয়াইল স্ট্রাকচার, ডু ওয়াইল কেমন আমি বলি। ডু ওয়াইলে হচ্ছে তুমি ডু লিখবা, তারপর তুমি এখানে কাজটা লিখে ফেলবা ওয়ার্ক, তারপর তুমি ইনক্রিমেন্টও লিখে ফেলবা। ওয়ার্ক লিখলা, ইনক্রিমেন্ট লিখলা, এবার তুমি ওয়াইল লিখে কন্ডিশন লিখবা, শেষ। আর ইনিশিয়ালাইজেশন কোথায়, ইনিশিয়ালাইজেশন ওই ওয়াইলের মতোই কি বাইরে। বুঝতে পারছো ইনিশিয়ালাইজেশন কোথায়, ইনিশিয়ালাইজেশন ওয়াইয়ের মতোই বাইরে। ইনিশিয়ালাইজেশন বাইরে, ডু হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার হচ্ছে ওয়ার্ক আর ইনক্রিমেন্ট, তারপর লাস্টে কি ওয়াইলের ভিতরে কন্ডিশন। ওকে আচ্ছা, তাহলে এখন যদি লাস্টে যেটা করলাম ওটা যদি এখানে করি যে আই সমান সমান ধরো তোমার 0, এবার কি তোমার ডু, ডু কি ওই কাজটা, ডু কি তাহলে হচ্ছে প্রিন্ট এফ বাংলাদেশ, তাহলে প্রিন্ট এফ বাংলাদেশ। এবার কি আছে তোমার, এবার আছে তোমার আই প্লাস প্লাস, যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা তুমি শেষ করে দিলা, ডু মানে তোমার কাজটা শেষ। এখন কি তোমার ওয়াইল, তাহলে ওয়াইলের ভিতরে তোমার কি যাবে, ওয়াইলের ভিতরে তোমার সেই কন্ডিশনটা যাবে। কন্ডিশনটা কি ছিল আমাদের, আই ইজ লেস দেন ইকুয়াল এন, আই ইজ লেস দেন ইকুয়াল এন। বুঝতে পারছো? এখন দেখো এই ওয়াইলের পরে কি কোনো সেমিকোলন ছিল, ছিল না, কিন্তু ডু ওয়াইলে কিন্তু ওয়াইলের পরে সেমিকোলন আছে। বুঝতে পারছো? আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আসলে বলে দেই, এই দেখো ডু এর থেকে কি আমি একদম ডু এর নিচ থেকে কি আমি লেখা শুরু করছি না, আমি একটু ডান স্টেপে গেছি। এরকম একটা ধাপ থেকে পরের ধাপ লিখতে গেলে একটু ভিতর ভিতর করে লিখতে হয়, এটাকে ইন্ডেন্টেশন বলে। এটাকে কি বলে, এটাকে ইন্ডেন্টেশন বলে। ইন্ডেন্টেশন আসলে তোমাদের এসএসসিতে অত বেশি ইউজ করা হয় না, এই জন্য আমিও তো বলি নাই, কিন্তু ইন্ডেন্টেশন কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করতে গেলে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, সবকিছু এক লাইনে না লিখে প্রত্যেকটা ধাপের নিচে ভিতরের ধাপটা একটু ভিতরে করে চেপে লিখতে হয়। ওকে আচ্ছা, আর ভিতরে গুলো তুমি আবার এক লাইনে লিখবা। ঠিক আছে, ওখানে আবার ইন্ডেন্টেশন নাই। ঠিক আছে আচ্ছা, এখন এটা গেল। ডু ওয়াইলে একটা কাহিনী আছে, ডু ওয়াইল আর ওয়াইল কিন্তু একই, জাস্ট ওই এখানে যে কাজটা করতেছিলাম ওইটা আমি আলাদা করে ডু বলে আমি কাজটা করাই, তারপর আমি ওয়াইলটা বলতেছি, তাই তো? আচ্ছা, এখানে একটা কাজ হয়, ধরো তুমি আয়ের মান তো 0 ধরতে পারো, আবার আয়ের মান তো কখনো ওই যে বেড়ে বেড়ে 5ও হয়ে যেতে পারে না, আয়ের মান তো তুমি 5ও ধরে ফেলতে পারো, তাই না? আবার আয়ের মান তুমি 6ও ধরে ফেলতে পারো, পারো না? পারো তো, পারো তো। ধরো আমরা এই এন এর মানটা তো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কত, 5, তাই তো? আমরা এন এর মানটা আবার 5 ধরি। এখন দেখো আয়ের মান আমি 6 ধরে আমি কাজটা শুরু করতেছি, তাহলে কি এই যেহেতু শর্তটা কি হতে পারে যে আয়ের মান এন এর থেকে ছোট হইতে হবে, তার মানে কি অথবা সমান হইতে হবে। তাহলে আই কি ছোট, মানে আই 6 কি 5-এর থেকে ছোট অথবা বড়, মানে 6 কি 5-এর থেকে ছোট না, 6 কি 5-এর সমান না, তার মানে কি এই কাজটা কি হওয়ার কথা? তুমি বলবো যে না, এটা তো এখানে হওয়ার কথা না, এখানে হইলে হবে না, ফরেও এখানে হবে না। যদি আমি আয়ের মানটা যদি 6 থেকে স্টার্ট করি এখানেও হবে না, যদি আমার n সমান সমান 5 হয়, যদি n সমান সমান 5 হয় তাহলে 6 ধরে স্টার্ট করলে এখানেও কাজ হবে না, n সমান সমান 5 হলে 6 ধরে কাজ করলে এখানেও হবে না।
কিন্তু এখানে হবে, কেন হবে? দেখো এই যে i সমান 6 ধরে আমি কাজটা করতেছি, আমি কি প্রথমে শর্ত চেক করতেছি? আমি প্রথমে কাজ করার আগে তো শর্ত চেক করতেছি না, আমি আগে একবার কাজটা করে ফেলতেছি, তারপর শর্ত চেক করতেছি। তাই তোমাদের একটা এমসিকিউতে প্রচুর আসে, যে এমসিকিউটা এরকম হয় যে ডু ওয়াইলে কাজ একবার বেশি হয়, কাজ একবার বেশি হয় ওয়াইল ও ফরের চাইতে। বুঝতে পারছো? সো এটা নিজে নিজে ফিগার আউট করবা আর একটু ভালো মতো বোঝার চেষ্টা করবা, তা আই গেস এখানে সমস্যা হওয়ার উচিত না। ওকে, আচ্ছা। সো এখন দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কভার করে ফেললাম আমরা। হচ্ছে এই বাংলাদেশ লেখাটা প্রিন্ট করাটা বুঝলাম, এটা কিন্তু গতে আসে। সো অনেকে মনে করে না অনেক সহজ, এটা কিন্তু সহজ হলেও প্রচুর গতে আসে, ইম্পর্টেন্ট জিনিসপাতি করাচ্ছি। আচ্ছা, সো এটা যাওয়ার পরে এখন ধরো সিরিজ, তোমাদের ফর লুপ বা লুপ থেকে অ্যাকচুয়ালি কি কি আসে আমি বলি। এখন যেগুলো আছে না সবগুলো আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু এগুলো একটু দেখাই দিব ওয়াইল আর ডু ওয়াইলে। কিন্তু এরপরে ধরো এই যে এখান থেকে যে সিরিজের প্রবলেম আছে, ঠিক আছে? সো এই সিরিজের প্রবলেমগুলো হচ্ছে আমি ফর লুপেই দেখাবো, একটা হয়তো বা ওয়াইল লুপে বা ডু ওয়াইলে দেখাই দিতে পারি। আর তোমার বেসিক্যালি লুপ থেকে তোমার দুই ধরনের প্রবলেম আসে, একটা হচ্ছে সিরিজের প্রবলেম, এই যে সিরিজের যোগফল নির্ণয় করতে হয় অথবা সিরিজ প্রিন্ট করতে হয়। আরেক টাইপে আছে যে তোমার লসাগু গসাগু নির্ণয় করতে হয়, অথবা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয়, অথবা হচ্ছে ফিবোনাকি সিরিজ নির্ণয় করতে হয়। আমাদের এইচএসসির জন্য এই যে সিরিজ বা ধরো এই যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করা, তারপর ধরো হচ্ছে এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইরকম টাইপের সিরিজগুলো যোগ করা, এরকম টাইপের জিনিস আমাদের হচ্ছে এইচএসসিতে প্রচুর আসে। সো এই সিরিজগুলো আজকে অনেক ইম্পর্টেন্ট সাথে করাই দিব। আজকে আমার সিরিজ শেষ করে ফেলবো ওই স্পেশাল টাইপের প্রবলেমগুলো, কীভাবে লসাগু গসাগু নির্ণয় করতে হয়, কীভাবে ফিবোনাকি সিরিজ নির্ণয় করতে হয়, কীভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয়, ওগুলো আগামী ক্লাসের জন্য রেখে দিব। ওকে, বাট এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এইচএসসিতে বেশি আসে, সো এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্সটা অবশ্যই তোমরা দিবা। ওকে, আচ্ছা চলো এখন যেটা বাকি আছে ওটা একটু করি। কি বাকি আছে? এই যে ধরো ফর লুপে আমরা হচ্ছে 1 থেকে n সংখ্যা পর্যন্ত প্রদর্শনের জন্য একটা সি প্রোগ্রাম লিখবো, তাই তো? চলো আগে এটা ফ্লোচার্টটা করি, তোমাদেরকে আরেকটা ফ্লোচার্ট দেখাই দিই, তাই তো? চলো স্টার্ট করলাম। প্রথমে কি করব, আমি 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো আমি প্রদর্শন করব। তাহলে আমার কি কি লাগবে, আমার এই ওই কত পর্যন্ত প্রদর্শন করবো ওটা আমার জানার জন্য n লাগবে, ইনপুট নেওয়া, n ইনপুট নিলাম। এখন আমার কি লাগবে, আমার i এর একটা মান ধরা লাগবে, যে আমার i মানে লুপটা কতবার ঘুরছে ওটা বোঝার জন্য। তাই i সমান 0 ধরে নিলাম। আচ্ছা আচ্ছা i সমান 0 না ধরে i সমান 1 ধরো। আচ্ছা এখানেও এই প্রত্যেকটাতে i সমান 0 না ধরে i সমান 1 ধরো, কারণ 0 ধরলে তোমার একবার বেশি ঘুরবে লুপটা। i সমান 1 ধরো, কত ধরো, i সমান 1 ধরো, i1 i সমান 1 ধরো। হ্যাঁ এটা গেল। ওকে, i সমান কত ধরবা, i সমান 1 ধরবা, কারণ কে বুঝো যদি 0 ধরতা তাহলে একবার ঘোরার পর তোমার হলো 1, কিন্তু 1 ধরলে তোমার একবার ঘোরার পর হবে 2, মানে ওরকম ঠিক থাকে, তুমি 1 ধরে কাজ করো। ওকে, আচ্ছা এবার আসো, i সমান 1 তুমি ধরে নিলা, তাহলে প্রথমেই বোঝাচ্ছে যে একবার ঘুরে যাবে লুপটা। আচ্ছা এইবার তোমার শর্ত চাইতে হবে যে i ইজ লেস দ্যান ইকুয়াল n কিনা। i যদি লেস দ্যান ইকুয়াল n হয় তাহলে তুমি কি করবা, প্রিন্ট n, আর না হলে এন্ড প্রোগ্রাম। সো এখান থেকে কি এখানে যুক্ত। বুঝো তুমি একটা ধরো 1 থেকে 10 পর্যন্ত তুমি হচ্ছে প্রিন্ট করতে চাও, তুমি কি করবা, n এর মান কত ইনপুট দিবা 10। এখন তুমি i এর মান কি, প্রথমে i এর মান কি 1, তুমি কত প্রিন্ট করবা, প্রথমে a 1, তুমি প্রথমে কত প্রিন্ট করবা 1। সো i তুমি কত দিয়ে স্টার্ট করবা 1, প্রথম পদ দিয়ে স্টার্ট করবা, প্রথম পদটি হবে তোমার 1, ঠিক আছে? এবার তুমি যখন যাবা তখন তুমি দেখবা যে 1 কি n এর থেকে ছোট আছে কিনা, 1 কি 10 এর থেকে ছোট কিনা, হ্যাঁ 1 10 এর থেকে ছোট, তখন তুমি 1 এর মানটা প্রিন্ট করে ফেলবা। তারপর তুমি আবার ব্যাক আসবা। আচ্ছা এখানেও সে ভুল করছি, আমি বাড়াইতে হবে না, কি করতে হবে আমাদের এখানে i এর মানটা তো এক এক করে বাড়াইতে হবে, i প্লাস 1 ইজ ইকুয়াল টু i, এরপর আমাদের এখানে আসতে হবে। এখানে কথা বুঝো, এটা কিন্তু আমি বারবারই ভুলটা করতেছি, আমি বারবার টের পাচ্ছি, কারণ কি শোনো, তুমি যদি একটা লুপে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট না আনো তাহলে কিন্তু লুপটা অনন্তকাল চলবে, লুপ অনন্তকাল চলবে। বিষয়টা বুঝো,
ধরো এই যে এখানে যে আমি প্রথমে বাড়াইছিলাম না, ধরো এই যে বাড়াই নাই, প্রথমে আমি বাড়াই নাই, ঠিক আছে। এখন দেখো ওয়ানের মানটা প্রিন্ট হলো, তারপর ব্যাক আসলো, এখন এসে দেখবে কি আবার ওয়ান, তার মানে কি আবার ওয়ান প্রিন্ট হবে, আবার আসবে আবার ওয়ান ওয়ান ওয়ান, মানে কি ওয়ান, ধরো ওয়ান 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 ওয়ান, এরকম ওয়ানই খালি প্রিন্ট হতে থাকবে, আর কিছু আসবেই না। ওয়ানের পর কখনো কি টু আসবে না, আর এটা কখনো শেষ হবে না, কজ যদি কখনো ওয়ানের মানটা না বলে টু হয়, তাহলে তো ওয়ান কখনো 10-এর থেকে বড় হবে না, তার মানে কি কখনো এটা শেষ হবে না, প্রোগ্রাম অন্ধকার হতে থাকবে অ্যান্ড তোমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে কি তোমার অবশ্যই কি লুপটা প্রপারলি চালাতে গেলে তোমার কি করতে হবে, তোমার এখানে কি এই যে ইনক্রিমেন্টটা অবশ্যই করা লাগবে। তাহলে কি এক সময় হচ্ছে 10 হবে আয়ের মান, তখন 10 প্রিন্ট হবে, 10 প্রিন্ট হয়ে যখন তোমার 11 হয়ে যাবে, তখন কি আর এটা মিথ্যা হয়ে যাবে, তখন কি এই শর্তটা মানবে না, তখন তো প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তাহলে তোমার কম্পিউটার কি প্রপারলি প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা কি অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন তুমি এটা করে ফেললা, এখন কি তোমার ফর লুপে আর ওয়াইল লুপে আর ডু ওয়াইল লুপ করা লাগবে। এটা চলো করে ফেলি, বেশি একদম টাইম দিব না এখানে। ধরো তোমার প্রথমে কি করতে হবে, ইনিশিয়ালাইজেশন, আয়ের মান তুমি স্টার্ট করবা, আয়ের মান তুমি 1 থেকে স্টার্ট করবা, যেহেতু এই প্রথম সংখ্যাটা কি 1। আচ্ছা, এবার তোমার শর্তটা কি হবে যে i is less than equal n, তুমি একদম n পর্যন্ত তো প্রিন্ট করতে চাও, মানে n সহই প্রিন্ট করতে চাও। আচ্ছা, আর i তুমি কত করে বাড়াবা, এক এক করে বাড়াবা, কজ কি একটা সংখ্যা ভিতরে কি প্রত্যেকটা সংখ্যা যাতে আসে। তো এটা তোমার গেল, তুমি এখন এসে গিয়ে প্রিন্ট, আচ্ছা ওয়েট, এটা কিন্তু প্রিন্ট i হবে, এটা বুঝো। প্রিন্ট আই কেন হবে, মানে আয়ের যে মান, ধরো প্রথমে কি আয়ের মান 1, সো 1টি প্রিন্ট হলো, তারপরে কি তুমি আয়ের মানটা 1 বাড়াই দিলা, তখন কি তোমার আয়ের মান 2, তখন কি তোমার 2 প্রিন্ট হলো, তারপর তুমি আয়ের মান 1 বাড়াই দিলা 3 4, তোমার তো এরকমই না, 1 থেকে n পর্যন্ত সংখ্যা তো প্রিন্ট করতে হবে, তারপরে কি তোমার 1 2 3 4 এগুলো প্রিন্ট করতে হবে। n এর যে মান, n এর মান তো অলওয়েজই 10, তো তোমার এখানে প্রিন্ট 10 করে তো লাভ নাই, তোমার 10 10 10 10 এরকম প্রিন্ট হবে, এরকম করে তো লাভ নাই, তাই না? সো তোমার প্রিন্ট করতে হবে কত, আই কে প্রিন্ট করতে হবে। আচ্ছা, সো এখানে কি তোমার প্রিন্টএফ হচ্ছে %d হচ্ছে তোমার আই, তার মানে কি তোমার এই যে তুমি যে প্রথমে যে আই নিয়ে নিছো, এই আইনটা হচ্ছে ইন্ট আই, এটা তোমার প্রোগ্রামের ভিতরে কোথাও না কোথাও বলা থাকবে। ওকে, আচ্ছা, সো তোমার এটা গেল। এখন আসো ডু ওয়াইলে, ওয়াইলে কিভাবে করতে, তুমি ওয়াইলে তুমি এখানে কন্ডিশনটা লিখতা যে আই ইজ লেস দ্যান ইকুয়াল এন, এবার তুমি ভিতরে এসে তুমি লিখতা যে প্রিন্ট এফ হচ্ছে %d আই, এরপর কি তুমি আয়ের মান এক এক করে বাড়াইতা, তারপর তুমি হচ্ছে এটা কাজটাকে শেষ করে দিতা, তাই তো? হয়ে গেছে, হয়ে গেছে। এবার কি ডু ওয়াইলের ক্ষেত্রে কি করতা, ডু ওয়াইলের ক্ষেত্রে তুমি আগেই হচ্ছে একবার প্রিন্টটা করে ফেলতা, তাই তো? আগেই একবার প্রিন্টটা করে ফেলতা, তারপর কি তুমি আয়ের মান 1 বাড়ায় ফেলতা, তারপর যে তুমি ওয়াইলে ওই আয়ের সূত্রটা মানতা। ঠিক আছে, বুঝতে পারছো? খুবই খেয়াল করে দেখো যে আমি প্রপারলি হচ্ছে সবকিছু লিখতেছি কিনা, তোমাদের কিন্তু আমি অলরেডি সবকিছু জানাই দিচ্ছি, প্রপারলি লিখতেছি কিনা অবশ্যই খেয়াল করো। ওকে, ভুলগুলো ধরাই দিও। আচ্ছা, এখন আসি চলো ব্রেক আর কন্টিনিউ। ব্রেক আর কন্টিনিউ বোঝার জন্য তোমাদেরকে বুঝতে হবে, ধরো এই যে এখানে যে কাজ করতেছিলাম না, ধরো ওই যে এই ফর লুপটা নিয়ে আসি, ধরো এই যে ফর লুপ আমরা কি লিখছিলাম যে i is equal to 1 থেকে স্টার্ট হবে, i is less than equal n পর্যন্ত চলবে এন্ড i এর মান এক এক করে বাড়বে। তাহলে কি করব আমরা এখানে ভিতরে কি কাজ করছিলাম, ভিতরে কাজ করছিলাম যে হচ্ছে তোমার printf হচ্ছে %d i, মানে কি i এর মানগুলো আস্তে আস্তে প্রিন্ট করব, তাই তো? আচ্ছা, এখন একটা কথা বলো, এটা আউটপুটটা কিরকম হবে যদি n সমান সমান 5 হয়, n সমান সমান 5 হলে এটার আউটপুটটা কিরকম হবে, এটা আউটপুটটা এরকম কিছু একটা হবে না যে 1 2 3 4 5, এই পর্যায়ে যে কি থেমে যাবে, কারণ যেহেতু হচ্ছে বলছি যে i is equal n, n এর মান যখন i এর মান যখন 6 হয়ে যাবে, তখন তো এটা থেকে এই শর্ত তো মানবে না, এই শর্ত বাদ, তখন এই লুপটা কি কাজ করবে না। আচ্ছা, এবার একটা কথা আছে শোনো, ধরো এই সেম পিটাই এই সেম প্রোগ্রামই, ধরো এটাকে কপি করি, হ্যাঁ এখানে আসি, ধরো এই সেম প্রোগ্রামই কি হচ্ছে, হ্যাঁ এই সেম প্রোগ্রামই, আচ্ছা একটু বেশি মুছে ফেলছি, সবকিছু এরকম আছে, খালি আমি লাস্টে একটা কথা লিখে দিছি যে ব্রেক হচ্ছে ধরো এরকম না, ইফ i equal 5 ব্রেক, তার মানে কি এই যে আমার লুপটা যে ছিল, লুপের ভিতরে আমি
একটা হচ্ছে শর্ত দিয়ে দিছি ইফ দিয়ে, যে আই যখন আই এর মান যখন 5 এর সমান হয়ে যাবে তখন ভেঙে যাও, অথবা অথবা ধরো 5 না দিয়ে এখানে একটা নাম্বার দিই 3। তার মানে কি দেখো এই যে প্রোগ্রামটা এখন আউটপুট কি হবে 1 2 3, 3 প্রিন্ট হবে। দেখো 3 যখন মান হবে 3 প্রিন্ট হবে, কিন্তু আমি তারপর বলে দিছি কি যে আই এর মান যখন 3 এর সমান হবে তখন কি ব্রেক, ব্রেক মানে লুপটাকে ভেঙে দাও। তাহলে দেখো এরপরে 4 প্রিন্ট হবে না, আগে হচ্ছিল 4 প্রিন্ট, এখন হবে না। কেন হবে না? 5 প্রিন্ট হবে না, কেন হবে না? কজ আই এর মান যখন 3 তখন কি প্রোগ্রামটাকে ভেঙে দেওয়া হয়েছে ব্রেক, ব্রেক এই যে ব্রেক কিওয়ার্ড দিয়ে বা ব্রেক কমান্ড দিয়ে। বুঝতে পারছো? তাহলে ব্রেক মানে কি? ব্রেক কমান্ড হচ্ছে কোনো একটা লুপকে ভেঙে দেয়, একদম যেখানে হচ্ছে তখন সেখানে ভেঙে দেয়। ধরো আরেকটা কাজ তোমাদের দেখায় রাখি, যদি যদি এই যে ইফ আই এটা আছে না, এটা যদি এটার পর আগে হয়তো ধরো হ্যাঁ ধরো এইটার পরে ধরো এই যে ইফ আই ইজ ইকুয়াল টু ব্রেক আছে, এটা যদি প্রথমে দিতাম যে ইফ আই ইকুয়াল 3 ব্রেক, তারপর হচ্ছে তোমার এটা দিয়ে তারপর প্রিন্টএফ দিতাম, যে প্রিন্টএফ %d আই। দাঁড়াও, ইন দ্যাট কেস তোমার প্রিন্টার আউটপুটটা কি হতো জানো? 1 2 আর কিছু প্রিন্ট হতো। দেখো যখন আই এর মান 1 তখন তো আই 3 এর সমান না, তার মানে ব্রেক হবে না, তার মানে প্রিন্ট হবে। যখন 2 তখন কি আই হচ্ছে 3 এর সমান না, তার মানে কি প্রিন্ট হয়ে যাবে। যখন 3 তখন কি হচ্ছে প্রিন্ট হবে? প্রিন্ট হবে না, সো কি 3 প্রিন্ট হবে না। বুঝতে পারছো? 3 কি প্রিন্ট হবে না, আর লুপটা কি ভেঙে যাবে। বুঝতে পারছো? লুপটা কি ভেঙে যাবে, আর কিছু কি প্রিন্ট হচ্ছে না, তাই তো? সো পরে কোনোটাই প্রিন্ট হলো না, কিন্তু এর আগে কিন্তু প্রিন্ট হয়েছিল। কেন হয়েছিল? তখন কি এই যে ব্রেকের এটাকে আমরা প্রিন্টে পরে রাখছিলাম, তো আগে প্রিন্ট হয়ে তারপর তোমার ব্রেক হয়েছিল। কিন্তু এখানে কি যেহেতু প্রিন্টের আগে দিয়ে দিচ্ছি, সো কি ব্রেক হয়ে যাবে, প্রিন্টটা হওয়ার সুযোগ পাবে না। আচ্ছা, এরপরে লাস্ট আরেকটা জিনিস আছে, চলো করি। সেটা হচ্ছে যে তোমার কন্টিনিউ। কন্টিনিউটা অনেকটাই হচ্ছে তোমার কন্টিনিউ যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা অনেকটাই তোমার হচ্ছে ইসের মতো, কি বলে আমাদের ব্রেকের মতো, কিন্তু একটু কিছু পার্থক্য আছে। ধরো এখানেই করি যে ইফ আই ইকুয়াল 3, একই শর্ত দিলাম, কন্টিনিউ। কন্টিনিউ স্টেটমেন্টটা খালি লিখলাম, এটা শেষ করলাম, প্রিন্টএফ দিয়ে দিলাম যে হচ্ছে ওই আইকে প্রিন্ট করো। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন তোমার এখানে নর্মালি কি প্রিন্ট হইতো? ধরো এইটুক নাই, এরকম ভেঙে গেলে তোমার এইটুক নাই, তো তখন কি প্রিন্ট হইতো? 1 হইতো, 2 হইতো। ধরো আচ্ছা কি হইলো, ধরো আই হচ্ছে যখন এইটুক নাই, এই যে ধরো এইটুক বাদ, তখন কি হইতো? 1 2 3 4 5, যখন এই মান 5। আচ্ছা, কিন্তু যখন আমার এইটুক আসে, যখন ওই যে ব্রেক ছিল, তখন কি হয়েছিল? যে এইটুকে কোনোটাই আর প্রিন্ট হয়েছিল না, তাই তো? আচ্ছা, এখানেও পার্থক্য আছে কন্টিনিউর সাথে। যখন কন্টিনিউ এই যে আই ইকুয়াল 3 আসবে, কন্টিনিউ বলা মানে কি তুমি আর নিচেটা প্রিন্ট করো না। কখন করো না? এই আই ইকুয়াল 3 এর জন্য। আই ইকুয়াল 3 এর জন্য তুমি কোনো কাজ করো না, তুমি জাস্ট আই এর মানটা একবারে আবার ঘুরে চলে যাও। তখন মানে আই ইকুয়াল 3 হলে কি হবে? এই 3টা খালি প্রিন্ট হবে না, 4 আর 5 আবার হবে। মানে কি দেখো, যখন এই ব্রেক যখন কাজ করে তখন পুরো লুপটাকে ভেঙে দেয়। আর আই যে কন্টিনিউ যখন কাজ করে তখন শুধুমাত্র ওই লুপের জন্য ওই কাজটাকে করায় না, এই পরেগুলোর জন্য আবার করায়। তো আই ইকুয়াল 3 মানে কি? ইফ আই ইকুয়াল 3 কন্টিনিউ, এটা মানে কি যখন আই এর মান 3 তখন ওই কাজটাকে করবে না, খালি তখন একবার ঘুরে যাবে, তখন ঘুরে আবার নতুন করে শুরু করবে। তাহলে কি যখন কন্টিনিউ তখন শুধু একটা মান বাদ যাচ্ছে, যখন ব্রেক তখন কি ওইখান থেকে শুরু করে বাকি সবগুলো মান কি বাদ চলে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আর ব্রেক হচ্ছে কি পুরো লুপটাকে ভেঙে দেয়, কন্টিনিউ কি জাস্ট একবার লাফ মারে। একবার হচ্ছে তোমার ওই যেখানে কন্টিনিউ বলতে থাকি সেখান থেকে একবার লাফ মারে। তো এটা লিখে রাখি যে ব্রেক কি, ব্রেক হচ্ছে একবারে ভেঙে দেয়। কন্টিনিউ কি? কন্টিনিউ হচ্ছে লাফ মারে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন চলো এই যে সিরিজের প্রবলেমগুলো আসি। ঠিক আছে, এখানে কিছু প্রবলেম করাই দিব, কিছু প্রবলেম তোমাদের হচ্ছে দেখাই দিব, আর কিছু প্রবলেম হচ্ছে তোমাদের জন্য একেবারে ইজি থাকবে। ওকে, চলো করি। যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করা। চলো এটা কিভাবে করতে হবে, এটার জন্য আমি হচ্ছে খালি প্রোগ্রামটা দেখাবো। এটার জন্য হচ্ছে তোমার দেখাচ্ছি না, ফ্লোচার্ট দেখাচ্ছি না, বাট যে কোনো একটা জন্য ফ্লোচার্ট দেখাই দিব, সমস্যা নেই।
চলো এটা যদি একদম শুরু থেকে করি, যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তাহলে কি আবার মেইন ফাংশনটা হচ্ছে তোমার ধরো কল করি, মেইন ফাংশনের পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি। আচ্ছা, প্রথমে কি করবো আমরা এন পর্যন্ত হচ্ছে কি প্রিন্ট করবো, তাই তো এন পর্যন্ত প্রিন্ট করবো। আচ্ছা, তার মানে কি ওই এনটাকে আমাদের নিতে হবে, এন আর আই, কারণ আই লাগবে কেন, যেহেতু লুপ, তার লুপ ঘুরতে গেলে কতবার লুপটা ঘুরছে এটার জন্য আমাদের আই নিতে হবে। আর আয়ের একটা মান ধরে নেবো, প্রথমে আয়ের মানটা কত ধরবো, আয়ের মানটা 1 ধরবো, প্রথমে যেটা থাকবে সেটাকে ধরে নেবো, আই ইকুয়াল 1। আচ্ছা, আবার একটা জিনিস লাগবে, যোগ করতে বলছে না, এখন ধরো তুমি যে এই দুটোকে যোগ করে কোথাওটা রাখবা না, বা তুমি যোগফলটাকে কোনো একটা ভ্যারিয়েবলে রাখবা না, সেই ভ্যারিয়েবলটা প্রকাশ করবে না, এর জন্য তুমি এস নিবা। কি তুমি সবগুলোকে নাম্বারকে যোগ করে তুমি এই যে এস বা সাম ভ্যারিয়েবলের ভিতরে রাখবা। সো তোমার কি এখানে ধরো এখানে আমি ভুল করছি, এখানে আরেকটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে, সেটা হচ্ছে এস, আর এস এর মান 0 ধরে নিবা। যখন তুমি কোনো যোগ করো নাই তখন যোগফলটা কত 0, তখন তুমি আস্তে আস্তে যোগ করবা, তখন কি যোগফলটা আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, এস এর মান তুমি 0 ধরে নিলা। এখন কি তোমার হচ্ছে কত পর্যন্ত তুমি অ্যাকচুয়ালি লুপটাকে চালাবা, সো তোমার কি এনটাকে ইনপুট নিতে হবে। তাহলে কি স্ক্যানএফ %d হচ্ছে এন, এটা গেল। ওকে, আচ্ছা এখন চলো আমরা এটা কোন লুপ দিয়ে করবো, আমরা ম্যাক্সিমাম ফর লুপ দিয়ে করবো। ফর আই কত দিয়ে স্টার্ট করতেছি 1, তা আই ইকুয়াল 1। এবার কি আই কত পর্যন্ত চালাবো, আমরা আই এন এর আগ পর্যন্ত চালাবো, তাই না, এই যে 1 2 3 এরকম করে বাড়তে হবে কত পর্যন্ত, এন এর সমান বা এর আগ পর্যন্ত, তার মানে কি আই ইজ লেস দেন ইকুয়াল এন। আর আই এর কত কত করে বাড়াবো, আই এর মান এক এক করে বাড়াবো। কত দেখো, এই যে আই 1 এর পর কত 1 যোগ করে 2, 2 এর পর কত 1 যোগ করে 3, তো আই এর মান কত করে বাড়াবো, 1 করে বাড়াবো। এটা গেল। তাহলে কি এখন সেভ এখানে স্টার্ট করি। আচ্ছা, এবার আমরা কি করব শুনো, এই যে আমরা কি আলটিমেটলি যোগ করব না, সো এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, মানে কি তোমার এস এর ভিতর আগে যে মানটা ছিল ওটার সাথে এই নতুন আয়ের মানটা যোগ করে ওটার ভিতরে রেখে দিলা, তারপর কি তার যোগফল হইলো, এখানে শেষ হয়ে গেল। তারপরে তুমি একটা টাইমে গিয়ে প্রিন্টএফ %d এস রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। বুঝো কি হয়েছে, ধরো এখানে যে এন এর মান ধরলাম 5, ঠিক আছে। আচ্ছা, তুমি আয়ের মান কত ধরছো 1, এস এর মান কত ধরছো 0, তুমি কি করবা, তুমি এখানে ওই যে এন এর মান 5 তুমি ইনপুট নিলা। এখন দেখো আয়ের মান কত 1, আই কতক্ষণ চলবে, যখন আয়ের মান হচ্ছে 5 থেকে ছোট অথবা 5 এর সমান, আয়ের মান কত করে বাড়তেছে 1 করে বাড়তেছে। যখন তুমি প্রথমে যখন যাবা আয়ের মান কত, আয়ের মান 1, এস এর মান কত যেমন 0, তখন কি তুমি 1 আর 0 যোগ করে এস এর মান কত রাখবা 1 রাখবা। এবার তুমি কি, আচ্ছা এখানে একটা লাইন ভুল করছি, ওই যে আয়ের মানটা বাড়াই নাই, আবার দেখছো আয়ের মান যদি তুমি না বাড়াও তাহলে কিন্তু লুপ কখনো শেষ হবে না। তার মানে কি অবশ্যই আয়ের মান, আচ্ছা আয়ের মান তো বাড়াইছি, এই যে আয়ের মান বাড়াইছি তো ফল লুপের ক্ষেত্রে তো ফল লুপের ভিতরেই বাড়ে, তাই না। সো হ্যাঁ, এবার কি হলো আয়ের মান 1 বেড়ে গেল, তখন কত হবে 2। এখন দেখো এসএবিতে আগে থেকে কত ছিল 1, তাহলে 1 এর সাথে 2 যোগ করে কত আসবে 3। আচ্ছা, আয়ের মান কত বাড়লো, আবার 1 বাড়লো 3, তাহলে 3 আর 3 কত 6, আবার 1 বাড়লো 4, 4 আর 6 কত 10, আরেকবার বাড়লো 5, 5 আর 10 কত 15, তার মানে 1 থেকে 5 পর্যন্ত যোগ করে কত পাচ্ছ, তুমি যোগ করে পাচ্ছ 15। বুঝতে পারতেছো, এরকম করে তোমার আর কি আলটিমেটলি তোমার এটা পাবলিশ হবে। এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে এইটা খুবই ইম্পর্টেন্ট আর এই যে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো তুমি যদি ভালো মতো বুঝে যাও, তোমাদের হচ্ছে তোমার কাছে এখানে আর এইরকম টাইপের প্রোগ্রাম কেউ আটকাতে পারবে না। বুঝতে পারছো, চলো এরপর একটা করি। কি হলো, আচ্ছা একই প্রোগ্রাম একটা দিয়ে রাখছি, হ্যাঁ এই চলো জোর সংখ্যাটা করি। চলো এখানে খালি ফর লুপের ওটাই করি, ধরো না চলো পুরোটাই করি, না পুরোটা করবো না, আমার আসলে খুবই মুড সুইং হচ্ছে, হোয়াট এভার। চলো এই যে এখান থেকে করবো, এর আগে টুকা করতেছি না, ঠিক আছে। তাহলে চলো হচ্ছে ধরো এই এক্সট্রা পেজটা ডিলিট করে দিই। হ্যাঁ আচ্ছা, আর এবার আসি, হ্যাঁ তো তোমার ওই যে উপরে টুকু লিখলাম না, তাহলে চলো ইন্ট আই থেকে স্টার্ট করলাম। আমার কি কি চলক লাগবে, আমার একটা চলক লাগবে আই, একটা চলক লাগবে এস, একটা চলক লাগবে এন। তাহলে আমি কি করব, আমি ওই এনটাকে কি ইনপুট নিব, তাই তো। স্ক্যানএফ হচ্ছে %d অ্যান্ড এন এর ভিতরে রাখলাম ওটাকে। আচ্ছা, এবার আয়ের মান আমি কত ধরবো, আয়ের মান আমি ধরে নেবো 1, যে না 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 আয়ের মানে যেটাতে স্টার্ট হবে সেটা ধরতে হবে। তাহলে আয়ের মান এখানে কত, আয়ের মান হচ্ছে এখানে 2, ঠিক আছে। আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 2। আচ্ছা, এস এর মান কত ধরবো, এস এর মান তুমি অলওয়েজ 0 ধরবা। যোগফলের ক্ষেত্রে, এই যে যোগফলের ক্ষেত্রে এস এর মান অলওয়েজ এস = 0, ওকে শুরুতে। আচ্ছা, এখন আসো ধরো তোমার এফ ফর
স্টার্ট কি, স্টার্ট হচ্ছে i সমান 2 থেকে কতক্ষণ চলবে, i is less than equal n পর্যন্ত। আর i এমন কত কত করে বাড়বে এখানে দেখতে হবে। i এমন এখানে 2 করে বাড়তেছে না, দেখো প্রথমে 2, 2 এর সাথে আবার 2 যোগ করে 4, 4 এর সাথে আবার 2 যোগ করে 6, তারপর বাড়তেছে কত কত করে, বাড়তেছে 2 2 করে, ঠিক আছে। এর জন্য i প্লাস ইকুয়াল টু, এটা মানে কি i এর সাথে 2 যোগ করে আবার i এর ভিতর রেখে দেওয়া, তার মানে কি i প্লাস 2 ইকুয়াল i, i এর সাথে 2 যোগ করে আবার i এর ভিতর রেখে দেওয়া। এটা কি তুমি চাইলে এভাবে লিখতে পারো, এটাকে এভাবে লিখছি, ঠিক আছে। সো এটা গেল। আচ্ছা এবার তুমি ভিতরে কি করবা, তুমি ভিতরে হচ্ছে s s প্লাস i, বুঝতে পারছো? তারপর কি তুমি লাস্টে যে প্রিন্টএফটা করে দিবা, যে প্রিন্টএফ %d s, বুঝতে পারছো যে i 2 2 করে বাড়তেছে, সো 2 2 করে তুমি বাড়াচ্ছ, আর প্রত্যেকটাকে কি ওই যে আগের এই যে s টা আছে এর সাথে যোগ করতেছো, আর যখন কিছু যোগ করো না তখন x এর মান ছিল 0 আর প্রথম i এর মানটা কি 2, এরকম করে তুমি করলে এরকম করে প্রত্যেকটা সিরিজ করতে পারবা, ঠিক আছে। এমন কোনো সিরিজ তুমি এখানে করতে পারবা না, ওকে। আচ্ছা চলো তাহলে একটা করি তোমাদের দেখাই। হ্যাঁ তোমাদের হচ্ছে এইটা চলো করি, এটা আমি ওই যে কিছু লিখতেছি না, চলো ফর থেকে স্টার্ট করি। যে ফর i কত দিয়ে স্টার্ট হবে, i 2 দিয়ে স্টার্ট হবে, আসলে i 1 দিয়ে স্টার্ট হবে, প্রথমে কি i 1 না, সো 1। আচ্ছা এবার ধরো তুমি হচ্ছে দিলাম যে i হচ্ছে কতক্ষণ চলবে, i 1 n পর্যন্ত চলবে, ঠিক আছে। এই স্কয়ার দেখে কনফিউজ হয় না, উপরের স্কয়ার দেখে কোনো কনফিউজ হয় না, বা উপরে যে 2 2 লেখা এটাতে কনফিউজ হয় না। তা i চলবে কতক্ষণ পর্যন্ত, n পর্যন্ত। i আমার কত কত করে বাড়তেছে, এই যে আমি তোমাদেরকে বলছি কি যে নিচে যে নাম্বারটা আছে এটা হচ্ছে i, তার মানে কি i এক এক করে বাড়তেছে, তাই না। i 1 2 3 4 এক এক করে বাড়তেছে, i কত কত করে বাড়তেছে, i এক এক করে বাড়তেছে। এবার সরি কোনো ফরে পরে কোনো কোলন হয় না, এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করে দিবা। আচ্ছা এবার তোমার কি করতে হবে, এবার তোমার যেটা করতে হবে, তোমার কি এস করতে হবে না, যোগফলটা নির্ণয় করা লাগবে। তুমি যোগফলটা কত ধরে রাখছো, প্রথমে 0, যখন কিছু নাই তখন কি 0। এখন এস প্লাস, দেখো এখানে কি আছে 1 × 2 আছে না, i পাওয়ার কত 2, তাই তো। এখন এটাকে তুমি চাই 2 ভাবে লিখতে পারো না, দেখো প্রত্যেকটার জন্য যে 3 পাওয়ার কত 2, 4 পাওয়ার কত 2, তার মানে প্রত্যেকটার জন্য কি এইটা। এখন এটা 2 ভাবে লেখা যায় যে i × i, অথবা 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 যেটা লেখা যায় যে পাওয়ার ফাংশন i, 2। কিভাবে লেখা যায় যে i × i, তার মানে কি এরকম করে তুমি হচ্ছে এই সেম কাজটা করতে পারো, ওকে। অথবা চাইলে আরেকভাবে করা যায় যে s = s প্লাস পাও i 2, এটা করলে তোমাকে হচ্ছে ওই উপরে ইনক্লুড math.h এই হেডার ফাইলটা ব্যবহার করতেই হবে, কিছু করার নাই, ঠিক আছে। ইনক্লুড math.h এই হেডার ফাইলটা কি বের করতেই হবে, কারণ এই যে পাওয়ার ফাংশনটা কোথায় থাকে, এই পাওয়ার ফাংশনটা তোমার math.h ফাংশনের ভিতর থাকে, তাই তো। আচ্ছা math.h হেডার ফাইলের ভিতর থাকে, সো তোমার আইদার এইটা ইউজ করবা অথবা এইটা ইউজ করবা, ওকে। আচ্ছা এখন আসো, ধরো এই যে এটা তোমাদের এই জন্য থাকবে, এটা করবা, এখানে কিছুই না, ধরো সেম i 1 থেকে স্টার্ট হচ্ছে, i n এর আগ পর্যন্ত চলবে, কিন্তু এখানে দেখো i কি এক এক করে বাড়তেছে না, এখানে i কত করে বাড়তেছে, i প্লাস = 2, আর s টা সেম হবে, s = i প্লাস i × i অথবা পাওয়ার i 2, ওকে। এটা একটু করবা, এটা তোমাদের এক্সাম্পল থাকবে, এটা করবা। এবার আসি চলো এইটা এইটা এটা কি গুণফল। আমরা এতক্ষণ কি শিখছি, আমরা এতক্ষণ কি শুধুমাত্র যোগফল শিখছি, এখন আমরা কি করবো, আমরা এখন গুণফলটা শিখবো। ধরো স্টার্ট করলাম, ওই যে প্রথমে ওইটা লিখলাম না, পর থেকে স্টার্ট করলাম যে ইন্ট আমার কি কি লাগবে, আমার একটা i লাগবে, আমার একটা n লাগবে, এই যে n, আইটা কি লাগবে আমার, এখানে আমার s লাগবে না, এখানে আমার f লাগবে, বা আমার ফ্যাক্টোরিয়াল লাগবে। এই যে গুণ করা এটাকে কি বলা হয় জানো, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি, শুরু ধরো এই যে 6 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা যায়। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 6 থেকে শুরু করে ধরো তোমার 5 4 3 2 1, মানে 6 থেকে শুরু করে একদম 1 এর 0 আগ পর্যন্ত তোমার প্রত্যেকটা নাম্বার গুণ। এখানে কি এরকম না যে n থেকে শুরু করে n এর 0 আগ পর্যন্ত প্রত্যেকটা নাম্বার গুণ, তাই তো হচ্ছে। তার মানে এখানে n ফ্যাক্টোরিয়াল, এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় n ফ্যাক্টোরিয়াল। এর জন্য আমরা কি ইউজ করতেছি, এটাকে গুণোত্তর ধারা অথবা তুমি গুণের ধারাও বলতে পারো, যে এগুলো ছিল যোগের ধারা, প্রত্যেকটা কি যোগ করতেছিল, এখানে কি তোমার প্রত্যেকটাকে গুণ করতেছে। তুমি ফ্যাক্টোরিয়ালও বলতে পারো, ফ্যাক্টোরিয়াল বলে জাস্ট কনফিউজ হয়ে রাখ, ফ্যাক্টোরিয়াল আর এটা কি সেম জিনিস, ওকে। আচ্ছা এখানে দেখো i মান তুমি কত থেকে স্টার্ট করবা, প্রথমে যেটা থাকবে তুমি ওটা দিয়ে স্টার্ট করবা, i = 1। আচ্ছা n এর মানটা তুমি কি করবা, n এর মানটা তুমি ইনপুট দিবা %d হচ্ছে nn, এটা শেষ করলা। আচ্ছা এবার তুমি কি করবা, স্ক্যানএফ গেল %d nn, আচ্ছা কেটে গেল।
এবার তুমি কি করবা, এই যে এফ এর মানে তুমি ধরে নিবা 1। কেন বুঝো, ধরো যখন আমি কয়টা নাম্বারকে যোগ করতেছি, তখন আমি যদি যোগ করার আগে কি বলতেছি, আমি যোগ করার আগে যোগফল বলতেছি 0। তাহলে কি আমি এই যে 0-র সাথে 1 যোগ করে আমি 1 পাচ্ছি, আবার এই 1-এর সাথে আমি 2 যোগ করে 3 পাচ্ছি। কিন্তু যখন আমি দুটো নাম্বারকে গুণ করতেছি, তখন যদি আমি গুণফলকে আগে থেকে 0 বলে দিই, তাহলে কি আমি 1-এর সাথে 0 গুণ করলে কি পাচ্ছি, 0ই তো পাবো। তো আমি তো আগে থেকে 0 বলতে পারবো না, আমার কত বলতে হবে, আগে থেকে 1 বলতে হবে। তো 1-এর সাথে আমি যখন 1 গুণ করবো তখন আমি 1 পাবো, 1-এর সাথে আমি যখন 2 গুণ করবো তখন আমি কত পাবো, 2 পাবো। বুঝতে পারতেছো? তো গুণের ক্ষেত্রে এই যে এফটাকে ধরে রাখবে কি 1। ওকে, ফাংশন। তখন আসো ফরে আসো, ফরে আসলে কি তোমার শুরু করতেছে 1 থেকে, তোমার চলবে হচ্ছে i is less than equal n পর্যন্ত, আর তোমার হচ্ছে i বাড়তেছে 1 1 করে, যে 1 2 3 4 এরকম করে বাড়তেছে। আচ্ছা, এবার আসো তোমার এই যে ভিতরে যে হিসাবটা হবে, ভিতরে হিসাবটা এবার হবে হচ্ছে f is equal to f into i। কাজ শেষ। বুঝতে পারছো? এটুকু করে কিন্তু তোমার কাজ 100% শেষ, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার আসো তাহলে এটা করি। এইটা করব কিভাবে, এটা করব ফরে করব, এটা করব হচ্ছে ওয়াইলে করব, এটা করব হচ্ছে ডু ওয়াইলে করব, তিনটাতেই করব। ওকে, আচ্ছা আসো, প্রথম ধরে রাখলাম যে i সমান সমান কত 1, i সমান সমান 1, f সমান সমান কত, f সমান সমান 1, n সমান সমান কত, nটা ধরছি হচ্ছে তোমার ইনপুট নেওয়া হয়েছে, nটা এখন আমি ওই যে স্ক্যানএফটা লিখলাম না এই লাইনটা, এখানে জাস্ট ফরে চলে গেলাম। ফরে গেলে স্টার্ট হবে কত থেকে, i is equal to 1, কত কোন শর্ত পর্যন্ত চলবে, n এর আগ পর্যন্ত চলবে, তা i is less than equal to n। কত করে বাড়তেছে i 2 করে বাড়তেছে না, সো i প্লাস ইকুয়াল 2। এটা হচ্ছে তোমার ফর গেল, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলা, ভিতরে তুমি কি করবা, ওই যে ফ্যাক্টোরিয়াল বা যে ভ্যারিয়েবল তুমি সবকিছু গুণ করে রাখবা বা গুণফলটা রাখবা, সেখানে কি f ইন্টু i, এটা করবা, তোমার কাজ শেষ। তাই তো, তোমার কাজ কি এখানে শেষ। ওয়াইলে আসবা, ওয়াইলে এসে কি সেম i is equal to 1 ধরে রাখলা, তুমি f is equal to 1 ধরে রাখলা। তুমি কি করবা, ওয়াইল কি করবা, ওই শর্তটা লিখবা যে i is less than equal n, এটা কি স্টার্ট করলা। আচ্ছা, এখন তুমি কি করবে, তুমি কাজটা করবা, তোমার এই যে কি কাজটা, কি কাজটা হচ্ছে গুণ, এটা তোমার মেইন কাজ। তার মানে কি f is equal to f into i, আর কি ওই বৃদ্ধিটাও এখানে করতে হবে, তাই তো, i প্লাস ইকুয়াল টু, অ্যান্ড তোমার কাজ শেষ। বুঝতে পারছো? দেখো ফরে এইটুক ছিল, ওয়াইলে কি ওই যে ওয়াইলের স্ট্রাকচার ধরে ধরে জাস্ট ওই সেম জিনিসগুলো তুমি রিপ্লেস করে দিবা, আর কিছুই না। ডু ওয়াইলে আসো, তো ডুতে কি, ডুতে হচ্ছে আগে ওই কাজটা, তাই তো, সো মানে কি f is equal to f into i প্লাস ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা কি ওয়াইল কখন, ওয়াইল হচ্ছে i লেস দ্যান ইকুয়াল n। আর এটা শুরুতে ধরো, এটা আমি লিখতে ভুলে গেছি, 2 এর আগেই তোমার কি ওই যে i সমান সমান 1 আর f সমান সমান 1, ওটা ধরে আসতে হবে। বুঝতে পারছো? তো তোমার কি ফর থেকে ওয়াইলে যাওয়া, ওয়াইল থেকে ডু ওয়াইলে যাওয়া, এগুলো কি খুবই ইজি, এগুলো কিন্তু খুব কঠিন কিছুই না। দেখো আমি বলতে সরে গেছি, তোমার একটু বপাল দেখো। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের জন্য লাস্টে একটা তোমাদের একটা ফ্লোচার্ট আঁকাই দিব, কোনো একটার, কোথায় কোনটা ফ্লোচার্ট আঁকানো যায় বলো তো? ধরো এইটা ফ্লোচার্টটা আঁকাই দিই, চলো এটা ধরি, কপি করি, হ্যাঁ তোমাদের একটা লুপের এরকম সিরিজের ফ্লোচার্ট আঁকাই দিই, তারপর তোমাদের মোটামুটি সব কিছুই প্র্যাকটিস থাকবে। যারা টেলিগ্রামে রেগুলার ডাউট সলভ করছো তারা চাইলে ডাউট দিতে পারো, কোনো সমস্যা নাই, একটু সলভ করার চেষ্টা করো। আচ্ছা, এটা ফ্লোচার্ট আঁকাইতে গেলে ধরো স্টার্ট করতে হবে প্রথমে স্টার্ট। এবার তোমার কিসে স্টার্ট করতে হবে, তোমার যে এন এর মানটা ইনপুট নিতে হবে না, সো তুমি চলো প্রথমে এন এর মানটা ইনপুট নিয়ে নিলা, তাহলে ইনপুট এন। এবার আসবে তোমার কিসে, এবার আসবে তোমার কি, এই যে আয়ের মান তুমি কি 1 ধরবা, আর ওই যে তুমি যে সামটাকে অলওয়েজ তুমি কিসে ধরো, সাম তোমার শুরুতে কি থাকে 0 থাকে, তাই তো, i is equal to 1, s is equal to 0, এটা তুমি ধরলা। আচ্ছা, এখন তোমার কোথায় চলে যাবে, এখন তোমার সেই শর্তটা মানতে হবে, তাই তো, সে শর্ততে চলে যাবে যে i is less than equal n কিনা। যদি হয় তখন তুমি কি করবা, তখন তুমি s is equal to s plus i করবা। এখন দেখো এই যে স্কোয়ার ছিল না, সো কি করবা তুমি i into i করবা, আর i এর মানটা কি করবা, i এর মানটা তুমি এক এক করে বাড়াবা, তাই তো, i প্লাস প্লাস i এর মানে এক এক করে তুমি বাড়াইলা। এবার কি আসবা তুমি, এবার তুমি আবার হচ্ছে ওই শর্ত আসবা, যে শর্ত মানতেছে কিনা। যদি শর্ত মানে,
তাহলে এটা আবার হবে, আবার হয়ে ঘুরতে থাকবে। যখন শর্ত মানবে না তখন কি তোমার প্রোগ্রামটা ওখানে কি শেষ, তাই তো? তুমি ওই যে প্রিন্ট এফ সামের যে মানটা তুমি বের করবা, প্রিন্ট টেস্টটা করে দিবা, প্রিন্ট টেস্ট করে ফেলে তোমার আলটিমেটলি প্রোগ্রামটা ওখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, তো দেখো তুমি এরকম যে কোনো ধারার ম্যাথের ফ্লোচার্টও কিন্তু এরকম একটা মানে একটা স্ট্রাকচারে নিয়ে তুমি প্রত্যেকটা ফ্লাই দিতে পারবা। তোমার এখানে যে ক্যালকুলেশনটা এখানে চেঞ্জ করবা, শর্তটা যেখানে এখানে চেঞ্জ করবা, আর তোমার ইনিশিয়ালাইজেশন চেঞ্জ না লাগে যে আয়ের মাধ্যমে 1 থেকে শুরু হয়ে 2 থেকে শুরু হলো, যেমন যোগের সিরিজ, তাই তো? সরি, জোর, এই যে জোর সংখ্যার যে সিরিজটা ছিল যে 2 4 + 6, তোমার এখানে যে সেই চেঞ্জটা আসতো। ওকে, তো এরকম করে প্রত্যেকটা যে সিরিজের ম্যাথগুলো আছে আমি প্রত্যেকটার পুরো সলিউশন দিয়ে দিছি, ফ্লোচার্ট, অ্যালগরিদম অ্যান্ড হচ্ছে যেগুলো ফলো করছি সেগুলোকে ডু আর ওয়াইলে করার চেষ্টা করবা। যেখানে এরকম যেখানে এই যেখানে যেমন পাশাপাশি তিনটাকে কনভার্ট করে দেখাইছি, এরকম তিনটাকে তুমি ইজিলি কনভার্ট করে ফেলবা, তোমার আসলে আটকাবে না একদমই। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ। এখন চলো কিছু প্রশ্ন সলভ করে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেবো। ওকে, তো এখানে দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট জ্ঞানমূলক দেওয়া আছে, যে হচ্ছে লজিক্যাল অপারেটর বলতে কি বুঝো, যেমন লজিক্যাল অপারেটর কোনগুলো, যে তোমার হচ্ছে ইকুয়াল ইকুয়াল কিনা, তোমার দুটো নাম্বার সেম কিনা, বা দুটো চলক তোমার সমান কিনা, তারপর দুটো সময় অসমান কিনা, অথবা একটা থেকে বড় কিনা, ছোট কিনা, এরকম টাইপের যেগুলো ছিল তোমার লাস্ট ক্লাসে কিন্তু ছকের ভিতর খুব ইজিগুলো দেওয়া আছে। কন্ট্রোল স্টেটমেন্ট কি? কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে তোমার যে লুপ ঘোরানোর সময় যে একটা কন্ডিশন, লুপের ক্ষেত্রে একটা কন্ডিশন মানতেছি না, লুপের যে কন্ডিশন, ওই কন্ডিশনটা হচ্ছে তোমার কন্ট্রোল স্টেটমেন্ট। তোমার লুপটা তুমি কতক্ষণ কিভাবে কন্ট্রোল করবা ওটা তোমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ওকে, তো কন্ডিশন যখন তুমি চেঞ্জ করে দেবে তখন কিন্তু তোমার লুপটা, তোমার যদি দেখালাম যখন আমি বাড়াচ্ছি না তখন ওই কন্ট্রোল স্টেটমেন্টের কারণে কিন্তু ওই কন্ট্রোল স্টেটমেন্ট কখনো মিথ্যা হবে না, তার মানে কি লুপটা আজীবন চলতে থাকবে আর কম্পিউটার কি ফেল করবে, তাই তো? আচ্ছা, আই প্লাস প্লাস ও প্লাস প্লাস আই কি, এটা আমি লাস্ট দিন বলে দিচ্ছি যে পোস্ট ডিক্রিমেন্ট আর প্রি ডিক্রিমেন্ট, তাই তো? আচ্ছা, ফর এবং ডু লুপের ভিতরে কোনটা ব্যবহার করা সহজ? ফরটা ব্যবহার করা সহজ, তোমাদের বইতে এভাবেই দেওয়া আছে। ওকে, সো ফরের পক্ষে কিছু যুক্তি দিয়ে তুমি ফর কি ব্যবহার করা সহজ, এভাবে তুমি আনসারটা দিবে। ওকে, আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস, এটা ব্যাখ্যা করো। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস আই, এটা বলতে ধরো ওয়াই একটা ভ্যারিয়েবল, ওয়াই ভ্যারিয়েবলের সাথে তোমার হচ্ছে আই ভ্যারিয়েবল, আই ভ্যারিয়েবল কি, আই ভ্যারিয়েবল হচ্ছে লুপটা কয়বার ঘুরছে ওটা মেনটেন করতেছে বা ওটা তোমাকে বোঝাচ্ছে, তাই তো? সো ওই ওয়াই ভ্যারিয়েবলের সাথে তুমি আইটা যোগ করে তুমি হচ্ছে এক্স ভ্যারিয়েবলের ভিতরে ওটা মান রাখতেছো, এখানে তোমার মোটামুটি কাজ শেষ। ওকে, আচ্ছা, আর লুপ কি? লুপ তো প্রথমেই বলে দিলাম যে এই যে রিপিটিশন বা পুনরাবৃত্তির মাধ্যমে একটা কাজ বারবার মানে একটা শর্তের বেসিসে পুনরাবৃত্তি করে ঘোরার মাধ্যমে যে একটা কাজ সম্পন্ন করা হয় সেটাকে তোমার লুপ বলে। ওকে, সো এগুলো একটু ভালো মতো পড়ে আর একটু নিজের মতো গুছায় নিজের নিজের নোট করে একটু ভালো মতো করার চেষ্টা করো। এরকম তোমার হচ্ছে ক খ, এখানে জ্ঞানমূলক আছে, অনুধাবন আছে, যেমন ধরো এটা হচ্ছে অনুধাবন, এটা হচ্ছে অনুধাবন, এটা হচ্ছে অনুধাবন, আবার এটা চাইলে হচ্ছে কত আসতে পারে। সো এগুলো ডিপেন্ড, তুমি একটু ভালো ডিটেলসে সবগুলোকে জেনে রাখবে। ওকে, আচ্ছা, এখন আসো চলো কিছু এমসিকিউ সলভ করি। এমসিকিউর ক্ষেত্রে ধরো তোমার প্রথম যে এমসিকিউ আসছে সেটা হচ্ছে যে ফর সি ইজ ইকুয়াল টু 2, সি ইজ লেস দ্যান ইকুয়াল টু 10, সি ইজ ইকুয়াল টু সি প্লাস 2, মানে বুঝো সি হচ্ছে তোমার এখানে আই, ঠিক আছে? সি হচ্ছে এখানে তোমার কি আই, আই বললাম না যে আই হচ্ছে তোমার ইউজ করতে নর্মাল, বাট অনেকে চাইলে এখানে ডিফারেন্ট কিছু ইউজ করতে পারে, এরকম কোনো সমস্যা নাই। তো তোমার এখানে কি এই ধারাটায় তোমার শুরু হয়েছে 2 দিয়ে, চলবে 10 পর্যন্ত, তোমার বাড়তেছে কত করে 4 4 করে 2 2 করে, তার মানে কি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, তাই তো? আচ্ছা, এরকম করে তোমার এটা হচ্ছে মেইনলি তোমার ধারা। আচ্ছা, এখন বলছে কি প্রিন্ট আইসিটি। ওকে, প্রত্যেকটা জন্য তুমি প্রিন্ট আইসিটি করবা, তার মানে কি তুমি 2 এর জন্য একবার আইসিটি প্রিন্ট করবা, 4 এর জন্য প্রিন্ট করবা, 6 এর জন্য প্রিন্ট করবা, 8 এর জন্য প্রিন্ট করবা, 10 এর জন্য প্রিন্ট করবা। তোমার এখন বলছে কি যদি সি ইজ ইকুয়াল টু 5 হয় তখন তুমি লুপটাকে ভেঙে ফেলো। দেখো বাট এখানে কোনো সি ইজ ইকুয়াল টু 5 হইছে, দেখো 2 আসছে, 2 এর পর আমি 2 2 করে বাড়াচ্ছি, সো 2 এর পর কত আসবে 4, 4 এর পর কত আসবে 6, 6 এর পর কত আসবে 8, 8 এর পর কত আসবে 10, আবার 10 এর থেকে বেশি হলে তো আর লুপটা মানে এই যে 10ই তো তোমার হাইয়েস্ট। আচ্ছা, তারপরে কি এই সি ইজ ইকুয়াল টু 5 কখনো আসতেছেই না, তার মানে কি লেখাটি কতবার প্রশ্ন হবে 1 2 3 4 5 বার, লেখাটি কতবার প্রশ্ন হবে 5 বার। একটু টাইম নিয়ে, আমি এতক্ষণ সব কিছু বলছি, ঠিকটা যদি এখন একটু না বুঝো একটু টাইম নিয়ে ভালো মতো দেখো, সমস্যা হলে ডাউট সলভ পোস্ট করো, টেলিগ্রামে বলো, বাট একটু টাইম নিয়ে একটু ভালো মতো টাইম নিয়ে দেখো, পজ করে নিজে নিজে করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, দেখো সেম টাইপের ম্যাথ আরেকটা দিছি যে আচ্ছা ইন্ট i5, আয়ের এখানে স্টার্ট করছি কোথায় 5 দিয়ে। আচ্ছা, এই মাইনাস মাইনাস আই মানে কি যে 5 এর মানটা আগে এক কমায় ফেললাম, তার মানে এই যে প্রথমে কত ছিল এখানে, এখানে আয়ের মান ছিল 5, এই যে ঠিক এইখানে এসে আয়ের মানটা হয়ে গেল 4, ঠিক আছে? আচ্ছা, ভিতরে কিছু হয়েছে? ভিতরে কিন্তু কোনো কাজ নাই, ভিতরে কি ফাঁকা, জাস্ট লুপগুলো ঘুরবে। লুপগুলো কিন্তু ভিতরে যে তোমার কিছু করাইতেই হবে যে কাজ, এরকম না। তুমি যেটা ভিতরে যে একটা কাজকে তোমাকে করাইতেই হবে এরকম না, তুমি যে লুপ এমনিও ঘুরাইতে পারো, যেমন এখানে লুপ এমনি ঘুরেছে, লুপের ভিতরে কিছু নাই, লুপের ভিতরে কাজ নাই, ঠিক আছে? লুপের ভিতরে কাজ নাই কোনো, সো তোমার কি এটা এমনি এমনি ঘুরবে লুপটা। আচ্ছা, সো তোমার কি এখানে প্রত্যেকবার কি আয়ের মানটা এক এক করে কমতেছে, কত পর্যন্ত কমবে 0 পর্যন্ত কমবে, যখন 0 হবে তখন এটা রান করবে না। কেন রান করবে না বুঝো, ধরো ওয়াইল
এটার ভিতরে যখন 1ও আসবে তখন এই লুপটা চলবে, কিন্তু ওয়াইলের ভিতরে যখন 0 আসবে তখন এই লুপটা চলবে না। কেন চলবে না? 0 মানে কি? 0 মানে ফলস না? তার মানে কি ওয়াইলের ভিতরে থেকে আমরা কি দেই? সবসময় শর্ত দেই। সো 0 বাদে অন্য সকল নাম্বার মানে হচ্ছে ট্রু। সো 0 মানে হচ্ছে ফলস। সো ওয়াইলের ভিতরে যখন 0 চলে আসবে তখন হচ্ছে এই লুপটা আর চলবে না। সো ওয়াইলের ভিতরে 0 কখন আসবে? ধর প্রথমে আসছে 5, এখানে একবারই প্রথমে চলে আসছে 4, তারপর আসবে কত 3, তারপর আসবে কত 2, তারপর আসবে কত 1, তারপর আসবে কত 0। 0 জন্য তো চলবে না, তারপর কয়বার প্রিন্ট হবে? 4 বার। লুপটা কতবার ঘুরবে? 4 বার। বুঝতে পারছো? আচ্ছা, এরপরটা আসি যে দেখো ফর i is equal to 2, i is less than equal to 10, i 2 করে বাড়তেছে, প্রিন্টএফ পাস ধারা কোনটি? তাহলে কি প্রথমে হবে 2, তারপর হবে কত 4, তারপর হবে 6, 8, 10। এটা তো একটু আগেই দেখলাম, তাই না? সো এটা হচ্ছে এইটা আনসার। আচ্ছা, এবার আসি কোনটা রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে এইটা। ওকে, আসলে এখানে একটা ভুল হয়েছে, এটা এরকম কিছু একটা হবে। এইগুলাও আসলে মানে দেখো এখানে যেরকম করে দিয়ে রাখছি এগুলোও তোমার রিলেশনাল অপারেটর হয়, কিন্তু মানে এটা আসলে ছিল এই তিনটে আনসার যাও, কিন্তু তোমার বইতে বা বোর্ডে যে কোয়েশ্চেনটা ছিল ওখানে একটু তোলা অন্যভাবে ছিল। আমি এখানে তুলতে ভুল করছি, কারণ তিনটা সেম অপশন হয়ে গেছে, বাট তোমার এমনি আনসারটা হচ্ছে এইটা। ওকে আনসার। আচ্ছা, এখন আসি যে ইফ i ইকুয়াল 4 কন্টিনিউ। এই যে দেখো i এর মান কি 1, কত পর্যন্ত চলবে? 6 এর আগ পর্যন্ত। 6 এর সমান না, কিন্তু এখানে কিন্তু এই যে ইকুয়াল সাইনটা কিন্তু নাই, তার মানে কি শুধুমাত্র 6 পর্যন্ত, আর 1 অঙ্ক করে পারবে। তার মানে কি 1 2 3 4 5, 6 আর হবে না। আচ্ছা, এখন দেখো কি যখন i ইকুয়াল 4 কন্টিনিউ, তাছাড়া নিচে তোমার কি বলছে? এইচএসসি এক্সাম। তার মানে এই 1 এর জন্য একবার এইচএসসি প্রিন্ট হবে, 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে। যখন 4 এর জন্য আসবে তখন কি কন্টিনিউ মানে কি পরের কাজটা কইরো না, তাই তো? তাহলে কি 4 এর জন্য প্রিন্ট হবে না, তারপর আবার কি 5 এর জন্য প্রিন্ট হবে। তো কয়বার প্রিন্ট হলো? 1 2 3 4, তাহলে এইচএসসি কতবার প্রদর্শিত হবে? 4 বার। কন্টিনিউ মানে কি জাস্ট একটা লাফ মারা, তাই তো? এই যে এখান থেকে এখানে কি লাফ মারবে, আর কিছুই না। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি তোমার হচ্ছে নট অপারেটর ক্ষেত্রে কি হতে পারে। নট কে বলি? নট হচ্ছে একটা ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর মানে কি বলতেছি আমি। ধরো আমরা যখন নট গেট দেখছি না, যে নট, ধরো এ, এটা একটা এ এখানে কি হয়ে যায়? এ নট হয়ে যায়। সো নট ধরো তোমার এ ইকুয়াল বি, এটা মানে হচ্ছে কি জানো? যদি তোমার আসলেই ধরো ওয়েট একটু ভালো মতো লিখি, একটা ইকুয়াল না তো রিলেশনাল অপারেটর ক্ষেত্রে কি দুইটা, যে এইটা আসল সমান কিনা। নট এ ইকুয়াল বি, তাহলে এখন যদি এই দুটো যদি সত্য হয় তাহলে এখানে আনসারটা আসবে কি জানো? মিথ্যা, ফলস অথবা 0। কেন আসবে? ধরো এটা সত্য, কিন্তু এই সত্যকে কি নট উল্টাই দিচ্ছে, সো উল্টায় কি হবে? ফলস বানাবে অথবা 0 বানাবে। আর যদি এটা যদি মিথ্যা হয় তখন কি হবে? এটাকে উল্টাই দিয়ে সত্য বা ট্রু বানাবে। বুঝতে পারছো? তাহলে কি অপারেটর নটের পরে কেবল একটা শর্ত থাকবে, এটা ট্রু। নটের পরে একটাই শর্ত থাকবে। শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে। যদি এটা যদি মিথ্যা হয় তখন কি নট উল্টাই দিয়ে পুরো শর্তটাকে সত্য বানাই দিবে। আর শর্তটা যদি সত্য হয় তখন কি পুরো শর্তটা মিথ্যা হবে। যদি এটা যদি সত্য হয় তাহলে কি নট উল্টাই দিয়ে ফলস বানাই দিবে। এখানে কি হবে? এখানে তিনটাই হচ্ছে সত্য আনসার। ওকে, এটা একটা ইউনিক এমসিকিউ। সো এটা চাইলে দেখে রাখতে পারো, একটু কথার মার্ক প্যাচ ফলাতে চাইলে এই এমসিকিউ গুলো দিতে পারো। ওকে, আচ্ছা, এখন আসি চলো এটা লাস্টিক, যে ফর i is equal to 10, i is less than equal to 15। তার মানে কি 10 থেকে স্টার্ট করব, 2 করে বাড়াবো, তার মানে 12 14 15 তো আসবে না, 16 তো যাওয়া যাবে না, কারণ 16 তো ওটার ভিতরে আসবে না। সো 16 বাদ। আচ্ছা, if i is equal to 12, printf হচ্ছে %di+1, else printf %di+1। উদ্দীপকের প্রোগ্রামের আউটপুট কি? আচ্ছা চলো বুঝি। i যদি হচ্ছে 12 এর থেকে বড় হয়, তা i 12 এর থেকে বড় কখন? শুধুমাত্র একটা ক্ষেত্রে, তখন আমার প্রিন্ট হবে কি? তো i+1, তার মানে কি 15 প্রিন্ট হবে। ওকে, আর যদি ওটা যদি না হয় সত্য, যেমন এই দুটোর ক্ষেত্রেই সত্য, তাহলে কি i+1, তাহলে 11 13 15 এরকম প্রিন্ট হবে। কই এখানে? আচ্ছা, এটি একটু ভুল আছে। এখানে তোমার আনসারটা আউটপুট যেভাবে কোশ্চেন দেওয়া সেখানে তোমার আনসারটা আসবে এরকম, যে 11 13 15। ঠিক আছে, মোস্ট প্রবলি এখানে একটা মাইনাস হবে, এরকম কিছু হবে। সো এইটা আপাতত ভুল আছে। আমি তোমাদের ইনাফ যদি জানার ইচ্ছে থাকে আমাকে একটু নক দেবো এই টেলিগ্রামে, আমি এটা আবার একটু চেক করে প্রপার্টিটা দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, সো আজকের ক্লাসটা এখানে চলো শেষ করা যাক। আজকের ক্লাসে আমরা কি করছি আমরা রিওয়াইন্ড করি। কন্ডিশনাল প্রবলেম শেষ করছি, কিভাবে কন্ডিশনাল ফ্লোচার্ট লিখতে হয় দেখছি, কিভাবে কন্ডিশনালের অ্যালগরিদম লিখতে হয় দেখছি, কিভাবে কন্ডিশনালের সি প্রোগ্রাম লিখতে হয় দেখছি, কিভাবে ইফ এলস আর এলস কাজ করে দেখছি। ইফ এলস এর ভিতরে শর্ত থাকে, লাস্টে কি এলস এর ভিতরে কোনো শর্ত থাকে না।
তারপর আমরা কি লুপ প্রোগ্রামিং এ এসে লুপ প্রোগ্রামিং কিন্তু মোটামুটি একদম বেসিক থেকে শুরু করে লুপ প্রোগ্রামিংয়ের সিরিজ টাইপ প্রবলেম পর্যন্ত সবকিছু সলভ করে ফেলছি, এই রিলেটেড এমসিকিউ দেখছি, জ্ঞানমূলক দেখছি, অনুধাবন দেখছি। তাহলে আমরা নেক্সট প্রোগ্রামে মানে নেক্সট ক্লাসে লুপ প্রোগ্রাম থেকে কিছু কঠিন হচ্ছে সিকিউ সলভ করে তারপর হচ্ছে তোমরা বাকিটা কিছু ওভারভিউ দেখে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। অ্যান্ড এর মাধ্যমে কিন্তু তোমাদের সি প্রোগ্রামিং এর সবচেয়ে বড় চ্যাপ্টারটা কিন্তু ভালো মতো শেষ হয়ে যাবে। সবাইকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।